আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আসলে এই প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো আমরা ইতিমধ্যে এমসিকিউ রেজাল্ট পেয়েছি। আমাদের সাথে সাব ইন্সপেক্টর রুহুলও আছেন। সেই ইন্সপেক্টরশিপ পরীক্ষা পরশু দিন সম্ভবত। যাই হোক, আমরা আশাবাদী সবার পরীক্ষা ভালো হবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো আমাদের জানার অভাব। কারণ এখানে যারা পদোন্নতি পেয়েছে আমাকে দেখার পর তারা কিন্তু নাই, কিন্তু আমার রুহুল আছে। কারণ আমি যখন রুহুলের আরো ছিলাম পরীক্ষাতে সাব ইন্সপেক্টর হিসেবে, আমি যখন পরীক্ষার আরো ছিলাম, ও আমার মুন্সি ছিল। তো আমি একটা ব্যক্তি বিনা পয়সায় তো পড়াতাম পড়াতাম, দরজা বন্ধ করে যেতাম, যে দরজা বন্ধ করে গেলাম আমি খেলতে। তো তখন আমি সাব ইন্সপেক্টর, যদি বিকেল 4টা বাজতো, অলরেডি এডিশনাল আইজি দুজন ফোন দিত, জাহাঙ্গীর মাঠে চলে আসো, খেলতে হবে। ওদেরকে বলতাম তোমরা আর এখান থেকে যেতে পারবে না আমি না আসা পর্যন্ত, এবং দরজা আটকায় পড়াতাম। তো 17 জনের মধ্যে এক ডিউতে 9 জন পাশ করছে, এবং 9 জনের প্রমোশন হয়েছে। আমার ওই সময় যারা মুন্সি ছিল, একজন আছে শুধু কনস্টেবল, সাব্বির। কি রুহুল, সাব্বির বাদে কেউ আছে কনস্টেবল? নাই? স্যার আছে স্যার, এখনো আছে স্যার। না, সাব্বির আছে শুধু কনস্টেবল। জি স্যার, সাব্বির আছে স্যার, এখনো ওই হ্যাঁ, ওই আছে ইয়াতে আছেন। কনস্টেবল। আমি ওরও চেষ্টা করছিলাম পরীক্ষা জি স্যার। পরিবহনে যাওয়ার পরে, কিন্তু দেখলাম ও নিজেই একটু উদাসীন ভাব, অর্থাৎ খুব ছেলে ভালো, পড়াশোনার দিকে সেভাবে খেয়াল নেই। তো বক্তব্যটা এই জন্য বলছি যে পড়াশোনাটা নিজের কাছে, যদি নিজে বুঝতে পারে। হ্যাঁ, নিজে বুঝতে হবে সব ক্ষেত্রে। সকল প্রশ্নের উত্তর লিখতে গেলে আগে কি চাইছে জানা, সেটা বলতে হবে। যাই হোক, একটা প্রশ্ন আসছিল, যেমন আমাদের এবার পরীক্ষায় আসছিল, সবারই ইন্সপেক্টরশিপে আসছিল, এটা এবারও আসবে। রুহুল, তোমার জন্য আসবে। ধর্ষক এবং ধর্ষণের শিকার, ধর্ষক এবং ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারীর ডিএনএ পরীক্ষা, বিষয়টি এখানে আসছিল। অর্থাৎ যে ধর্ষণের শিকার নারী বা বা ধর্ষকের ডিএনএ পরীক্ষা কি বাধ্যতামূলক? সবাই বলছে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। হ্যাঁ, আমরাও বলছি ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক, কিন্তু ডিএনএ পরীক্ষা করতে গেলে ডিএনএ তে কি হবে? ডিএনএ তে পরীক্ষায় এটাই প্রমাণিত হবে ওই নারীটির জামা কাপড়ে বা নারীটির অঙ্গে যে সকল, যে মানে বীর্য পাওয়া গেছে, এই বীর্যগুলো যে পুরুষ ব্যক্তিটাকে সন্দেহ করা হচ্ছে তার কিনা, এবং পুরুষ ব্যক্তির শরীরে যে সমস্ত বীর্য পড়ে আছে সেটার সাথে তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, বা তার শরীরের রক্তের বা কোনো চুল কিংবা অন্য কোনো বিষয় সম্পর্কে ডিএনএ পরীক্ষা নিশ্চিত করার জন্য, যে হ্যাঁ এই ব্যক্তিটা সেই ব্যক্তি। কিন্তু মেয়েটাকে যে রেপ করছে, এই রেপের বিষয়টি কিভাবে প্রমাণ হবে? এটি প্রমাণ করতে গেলে অবশ্যই 32 ধারার যে পরীক্ষা আছে সেটি করতে হবে, অর্থাৎ ফরেন্সিক বাধ্যতামূলক। কে রোল, ফরেন্সিক বাধ্যতামূলক না? জি স্যার। ফরেন্সিকের পরে ডিএনএ করতে হবে, এই তো। এখন প্রশ্ন আসছিল যে ধর্ষক এবং ধর্ষণের শিকার, তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখতে পারি না। আমাদের কিভাবে লিখতে হবে? আমাদেরকে লিখতে গেলে প্রথমে লিখতে হবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32-এর ক বা 32-এ যেটা লেখে। কারণটা হলো, আমরা যখন উত্তরটা লিখবো, দেখা গেল সম্পূর্ণ উত্তর লিখলাম, শেষে যখন আমি ধারাটা বসাবো, কর্তৃপক্ষ খাতাটা আমার নিয়ে নিল, আমাকে কিন্তু 1 নাম্বারও দিবে না। কারণ পরীক্ষার প্রশ্নের প্রথম স্টার্টিং মানে শুরুটা করতে হবে ধারা দিয়ে। আমরা ধারাটা দিয়ে করি না, এটা আমাদের একটা বড় ভুল। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32-এর ক ধারায় উল্লেখ করা আছে, ধর্ষণের শিকার নারী বা ধর্ষক উভয়েরই ডিএনএ আইন 2014 অনুযায়ী ডিএনএ পরীক্ষা করাতে হবে। সেখানে আরেকটা কথা বলা হয়েছে যে 32 ধারার পরীক্ষা ছাড়াও, অর্থাৎ 32 ধারার পরীক্ষাটা বাধ্যতামূলক। এই যে প্রশ্নটা, এটা কিন্তু ছোট। এখন মনের মধ্যে খুব সন্দেহ। কি সন্দেহ? স্যার, এখানে কি 5 মার্ক দিবে? কারণ 3 লাইন তো লেখা, কিন্তু তার ধারণা নাই যে এখানেই 3 মার্ক আছে, এখানেই 5 মার্ক আছে, 3 লাইনের লেখার মধ্যে 5 মার্ক আছে। কি করলো, এতগুলা লিখলো, গেল তার সময় নষ্ট হয়ে। কর্তৃপক্ষ দেখলো সে প্রশ্নটা বুঝেই নাই। যেমন প্রশ্ন আসছে, আমি কাকে বুঝাবো? এটা একমাত্র সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর, অর্থাৎ মামলার তদন্তকারী কর্মকর্তা না হলে কেউ বুঝবে না। কি প্রশ্নটা? প্রশ্ন হলো যে ধর্ষণ সংক্রান্ত অপরাধে বা ধর্ষণ মামলার ভিকটিম
নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারায় জবানবন্দি প্রদানের পরেও তদন্তকারী কর্মকর্তা কি মামলার চূড়ান্ত রিপোর্ট দিতে পারেন? দেখো রাহুল, আমরা সবাই জানি যে তুমি যেহেতু তদন্ত করো মামলা, বিষয়টা হলো এখানেই যে চূড়ান্ত রিপোর্ট সত্য কখন দাখিল করা হয়। ঘটনাটা সত্য, কিন্তু কে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই, কিন্তু ঘটনা সত্য। অর্থাৎ একটা মামলা কখন পুনরুজ্জীবিত করা হয়? মামলা পুনরুজ্জীবিত কখন করা হয়? যখন এই ফৌজদারি অপরাধে রচিত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত সমাপ্ত কালে তিনি দেখেন যে মামলার ঘটনাটি সত্য, তবে কে বা কাহারা এই অপরাধটা সংগঠিত করেছে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় নাই। সেই জন্য তিনি কি করেন, এই তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করেন এবং সেই চূড়ান্ত রিপোর্টে লেখেন যে ভবিষ্যতে যদি এই সংক্রান্তে কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় তাহলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে। কি রুহুল, ঠিক আছে? এফআরটিতে লেখে যে এটা। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা এফআরটির মধ্যে কিন্তু কথাটা উল্লেখ থাকে। এখন কথা হলো পুলিশ মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে কি সত্য। এখন আমার প্রশ্ন হলো, 22 ধারা অনুযায়ী একজন নারী তার জবানবন্দি কাকে দিলেন? আদালতে দিলেন যে বিজ্ঞ আদালত, আমি ধর্ষিত হয়েছি। আদালত তার জবানবন্দি লিপিবদ্ধ করলেন। হাসপাতালের চিকিৎসক তিনিও তার রিপোর্টে প্রদান করলেন, হ্যাঁ, নারীটি ধর্ষিত হয়েছে। সেখানে কিন্তু কাউকে গ্রেপ্তার করার সুযোগ হয় নাই। যেহেতু কাউকে গ্রেপ্তার করার সুযোগ হয় নাই, সেক্ষেত্রে ডিএনএ টেস্টের তো প্রশ্নই আসে না, নারীটির ডিএনএ টেস্ট পাওয়া গেল। এখন এই ব্যক্তিটার কোনো ঠিকানা পাওয়া যায়নি, এই ব্যক্তিটাকে গ্রেপ্তার করার সুযোগ হয়নি। এই ব্যক্তিটা কোথায় থাকে, অর্থাৎ যিনি ধর্ষক তাকে কোথায় থাকেন, কেউ খুঁজে পায়নি। তাহলে কি মামলাটা চূড়ান্তের উপর মিথ্যা দিবেন? মামলা কি দিবেন? চূড়ান্ত রিপোর্ট সত্য, ঘটনাটি সত্য, নারীটি ধর্ষিত হয়েছে। তাহলে তদন্তকারী কর্মকর্তা লিখবেন যে হ্যাঁ, সাক্ষ্য প্রমাণে হাসপাতালের চিকিৎসা অর্থাৎ ফরেনসিক বিভাগের ডাক্তারের কর্তৃক প্রত্যয়নপত্র পর্যালোচনায় দেখা যায় যে নারীটি ধর্ষিত হয়েছে। তবে কে বা কাহারা ধর্ষণ করেছে তাহা শনাক্ত করা সম্ভব হয়। তো চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল হয় এই ক্ষেত্রে, অর্থাৎ হাসপাতালের চিকিৎসক রিপোর্ট দিয়েছেন, হ্যাঁ মেয়েটা রেপ হয়েছে। এরপর বাদী অর্থাৎ ভিকটিম নিজেই জবানবন্দি দিয়েছেন আদালতে, সবকিছু ঠিক আছে। তো আমরা কি করি, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা কি লিখি? ডিএনএ রিপোর্ট যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে বাদীর বিরুদ্ধে নাকি 17 ধারা ব্যবস্থা নেওয়া যাবে। ডিএনএ রিপোর্ট, এটা হলো রুহুল। তো এখন এরা তো মামলা তদন্ত করে নাই, বেশিরভাগ বই লেখকগণ মামলা তদন্তের ধারে কাছেও যায় নাই, বড় বড় রাইটার হয়ে গেছেন। এই জন্যই এই বিষয়টা ভুল হয়, দিয়ে আসে একটা, প্রশ্ন চায় আরেকটা। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে হ্যাঁ, এই ধরনের ঘটনায় ভিকটিমের জবানবন্দি এই ধারা অনুযায়ী লিপিবদ্ধ করার পরও তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করতে পারে। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। ভুল আমরা সংশোধন করলেই নাম্বার বেশি পাবো। ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছে, জনৈক ব্যক্তি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নয়। জনৈক ব্যক্তি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য না হয়েও তিনি প্রতারণা করিবার উদ্দেশ্যে পুলিশের পোশাক পরিধান করেন। একজন ব্যক্তি বাংলাদেশ পুলিশের সদস্য নয়, কিন্তু তিনি প্রতারণা করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের পোশাক পরিধান করেছেন। এই প্রতারণার কথাটা লেখা আছে বলেই বেশিরভাগে চলে গেছে কোথায়, 420-এ, 406-এ। কিন্তু জানে না এটা যে পেনাল কোডের 171 ধারার প্রশ্ন। ওই যে প্রতারণার কথা বলছে না, প্রতারণার শাস্তি কত, কত শাস্তি প্রতারণার? 420। ওইখানে চলে গেছে, কিন্তু কখনোই তিনি পেনাল কোডের 171 ধারা দেখে নাই।
এটা ইন্সপেক্টরশিপের সর্বশেষ যে পরীক্ষাটা হলো সেখানে প্রশ্নটা এসেছিল যে জনৈক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সদস্য না হওয়া সত্ত্বেও তিনি পুলিশের পোশাক পরিধান করেছেন, তার অপরাধ কি? এখন যেহেতু প্রতারণার কথা বলেছে, সবাই চলে গেছে লাভ দিয়ে কোথায়? 420-এ। কিন্তু আসলে এটি প্যানাল কোডের 171 ধারার প্রশ্ন। তাহলে প্যানাল কোডের 171 ধারায় কি বলা আছে? যে যদি কোনো ব্যক্তি যে পদে তিনি অধিষ্ঠিত নন বা যে পদে তাকে সরকার নিয়োগ দেয় নাই, যদি সেই পদের কোনো পোশাক পরিধান করেন কিংবা র্যাঙ্ক ব্যাজ পরিধান করেন, তাহলে সেই ব্যক্তি এই প্যানাল কোডের 171 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। তাহলে আমরা প্রশ্ন চাইলেও একটা উত্তর দিলাম আরেক। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার, হ্যাঁ। যদি আর্মির ক্যাপ্টেনের পোশাক পরিধান করে সেক্ষেত্রে একশো আচ্ছা, 71 আসবে। 171 হবে। শোনো, এখানে একটা প্রশ্ন দেখো, এটা তোমাদের জানা প্রয়োজন। সেটা হলো 140 ধারা। 140 ধারা সেনাবাহিনীর সৈনিক অর্থাৎ সিপাহী, বিমান বাহিনীর বৈমানিক, নৌবাহিনীর নাবিক হতে হবে। এছাড়া অন্য কোনো র্যাঙ্কের কথা বললে 140 হবে না। আমরা না বুঝে শুনে আমরা কিন্তু ওইটাই লিখি। আমার কথা কি বুঝতে পারছো? যাই হোক, আমরা ওটাতে না, আমরা ওটা শেষ, ওটা ওটা গল্প নাই। আমরা পূর্বের যেহেতু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি, পূর্বের ইন্সপেক্টরশিপের যেগুলো প্রশ্ন এসেছে সর্বশেষ সেগুলো আলোচনা করি। ক নামক একজন তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে অপরাধীকে বাঁচানোর জন্য সাক্ষীর বক্তব্য সজ্ঞানে ভুল লিপিবদ্ধ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তকালে একজন আসামিকে মামলার দায় থেকে বাঁচানোর উদ্দেশ্যে সজ্ঞানে সাক্ষীর জবানবন্দি ভুল লিপিবদ্ধ করেন। এটা কোন ধারার অপরাধ কেউ বলতে পারবা? স্যার, প্যারা প্যানাল 200। কোডে 218 স্যার। 218, বুঝলাম। এখন যদি এরকম প্রশ্ন আসে যে কার কি অপরাধ ব্যাখ্যা দিন বা সংশ্লিষ্ট কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন, ক নামক থানার অফিসার ইনচার্জ ডাকাতির ঘটনায় চুরি মামলা রেকর্ড করলেন, কোন ধারায় অপরাধ? 218 স্যার। 218। এটা ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছিল। আমরা এখন এখানে আমরা যদি এরকম প্রশ্ন আসে তাহলে কি লিখবো? যে ক নামক একজন তদন্তকারী কর্মকর্তা, তাহলে কি আমরা সরাসরি ওই ক নামক তদন্তকারী কর্মকর্তা 218 ধারায় অপরাধ করেছেন এই কথাটি লিখবো না? আমরা লিখবো প্রথমে ওই আইনের ধারায় কি উল্লেখ করা আছে। তার মানে নাম্বার বেশি পেতে গেলে আমাকে অবশ্যই সেখানে খোঁজ নিতে হবে, না নিলে হবে না। কোথায় খোঁজ? 218 ধারায় কি বলা আছে? সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ এখানে ব্যক্তির কথা বলা হয়েছে যে যদি, এখানে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারী হয়ে কোনো ব্যক্তিকে কোনো অপরাধের দায় থেকে রক্ষার উদ্দেশ্যে ভুল নথি প্রণয়ন করেন, লিপিবদ্ধ করেন বা কর্তৃপক্ষের নিকট ভুল নথি পেশ করেন, তাহলে সেই ব্যক্তি পেনাল কোডের 218 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। যদিও এই প্রশ্নটা আমাদের একটু কঠিন মতো মনে হবে, কারণ প্রায় এই প্রশ্নটা আসে। আমরা এই প্রশ্নগুলো তো আছেই, আমি আরো অনেকগুলো তো এখানে আছে, আমি যেহেতু ইন্সপেক্টরশিপের সর্বশেষ তোমাদের গাইডে এগুলো নাই, আলোচনা করতেছি। প্রশ্ন আসছে, রহিম একজন গৃহভৃত্য, অর্থাৎ রহিম একজন গৃহ বাড়ির চাকর। সে গৃহকর্তার আলমারি থেকে 2 ভরি স্বর্ণের অলংকার চুরি করে। সেই চোরাই অলংকার তার স্ত্রীকে নিজে কিনে দিয়েছে বলে প্রদান করেন। তার স্ত্রী স্থানীয় সোনার দোকানদারের নিকট নিজের বলে পরিচয় দিয়ে বিক্রি করেন। দোকানদার কাশেম তার সরল বিশ্বাসে ক্রয় করেন এবং রসিদও দেন। এ ধরনের প্রশ্নের আলোকে কার কি অপরাধ হয়েছে ব্যাখ্যা দিন। তোমার বাড়ির চাকর তোমার বাড়ির গহনা চুরি করে নিয়ে সে তার স্ত্রীকে গিয়ে বলছে এটা আমি কিনে নিয়ে এসেছি। স্ত্রী পড়তেছে। একদিন স্ত্রীর প্রয়োজনে স্ত্রী কি করেছেন? স্বর্ণের দোকানদারের কাছে গিয়ে বলছেন যে এটা আমি বিক্রয় করব, এটা আমার। স্বর্ণের দোকানদার সৎ বিশ্বাসে নিয়েছেন এবং রিসিটও দিয়ে দিয়েছেন।
এক্ষেত্রে কার কি অপরাধ হয়েছে? কার কি অপরাধ এখানে কেউ বলতে পারবা? স্যার এখানে ওই যে স্যার চাকরের 381 ধারায় অপরাধ হয়েছে। আর অন্যদের? অন্যদের অপরাধ হয় নাই স্যার। অন্যদের অপরাধ এবং হবে না স্যার। দোকানদারের অথচ অপরাধ। অথচ দোকানদার ইন্সপেক্টর স্যার অথচ সরল বিশ্ব। অথচ ইন্সপেক্টরশিপ পরীক্ষায় এগুলো ভুল দিছে। চোরাই মাল রাখার দায়ে দিছে শাস্তি। স্ত্রীর আবার দিছে 52 ক অনুযায়ী স্ত্রীর কোনো অপরাধ হবে না। এগুলো তারা লিখছে, আমি তো ক্লাস নিছি ওদের, দেখছে। কিন্তু বিষয়টা তা নয় যে চোর অর্থাৎ গৃহভৃত্য তার অপরাধ 381 ধারা। সে চাকর কর্তৃক চুরির অপরাধে অভিযুক্ত হয়েছে। তার স্ত্রী তো জানে না আমার স্বামী এটা চুরি করে নিয়ে গেছে, দোকানদারও কিন্তু জানে না। তাহলে এই প্রশ্নটা মানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে প্রশ্ন তোমাদের এরকম এলোমেলো আসবে, 4-5টা ধারা বসবে, কিন্তু সর্বশেষ যেটা জানতে চেয়েছে সেই উত্তরটা এখানে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা এখানে নির্বাচন চলাকালীন সময়ে বৈধ অস্ত্র জমাদারের আদেশ জারি হওয়া সত্ত্বেও তার নিজের নামের লাইসেন্সকৃত অস্ত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন সময় ভোট কেন্দ্রের বাইরে নিয়ে অবস্থান করেন। অর্থাৎ নির্বাচনকালীন সময় বৈধ অস্ত্র থানায় অথবা ডিলারের নিকট জমা দেওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও জনৈক ব্যক্তি তার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচন কেন্দ্রের বাইরে অবস্থান করেন বা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করেন, এক্ষেত্রে আপনি পুলিশ অফিসার হিসেবে কি ব্যবস্থা গ্রহণ করবেন? ইন্সপেক্টরশিপের প্রশ্ন। ওনারা লিখছেন অনেকেই, কি লিখছেন? সেখানে তারা লিখছে যে এই অস্ত্রটা জব্দ করা হবে, তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রেকর্ড হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে। আসলে কি তাই? কি করতে হবে এরকম ঘটনা ঘটলে, এরকম প্রশ্ন আসলে? স্যার অস্ত্র আইনের 17 ক ধারা মোতাবেক। ক দ্বারা অস্ত্রটা কাড়িয়ে নিতে হবে এবং এখানে যে থানায় কথাটি হেফাজতে। বলেছে অস্ত্র আইনের 17 কতে বলা আছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে ওই ব্যক্তিকে অস্ত্রমুক্ত করতে হবে। তাহলে পুলিশ অফিসার অস্ত্রমুক্ত করে তার কাছ থেকে যেহেতু অস্ত্রটা নিয়ে নিচ্ছেন, অবশ্যই একখানা জব্দ তালিকা করে তার হেফাজতে নিতে। তাই বলে ওই লোককে কিন্তু গ্রেপ্তার করার কোনো সুযোগ নাই। এরপর পুলিশ অফিসার কি করবেন? পুলিশ অফিসার এই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল করিবার নিমিত্তে কাকে জানাবেন? লাইসেন্স অথরিটি কর্তৃপক্ষ, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা অর্থাৎ যে জেলা প্রশাসক যেটা আমরা বলি, অর্থাৎ উনি দুটো পদ ব্যবহার করে থাকেন, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন, অবহিত করবেন। তো এখানে কি করা হয়েছে? তার বিরুদ্ধে অস্ত্র আইনের 19-ক ধারা অনুযায়ী নিয়মিত মামলা রেকর্ড হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি ভুলগুলো সংশোধন করব না? অবশ্যই স্যার। প্রশ্ন আসছে, প্রশ্নটা এরকমই আসছে যে একজন ব্যক্তি একজন ব্যক্তি অবৈধ অস্ত্র দিয়ে আর একজন ব্যক্তিকে হত্যা করতে যাওয়ার পথে পুলিশ কর্তৃক ধৃত হয়। আলোচ্য প্রশ্নে পুলিশের করণীয় কি? দেখো আমরা কতটুকু বুঝি। ওই যে বর্ধিত দণ্ডের কথা বলা আছে, সেখানে বর্ধিত দণ্ডের কথা দিয়ে দিছে 20-এর ক। 20-এর ক আজ পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড হয়নি। আপনি কি করবেন? একজন লোক আর একজন লোককে হত্যা করতে যাচ্ছে একটা অস্ত্র নিয়ে, আপনি জানতে পারলেন, সবকিছু পারলেন, আপনি অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা রেকর্ড করবেন। মামলার জন্য আবেদন করবেন কোন ধারায়? 19 ক ধারা অনুযায়ী। 1900 আর কি করবেন? প্রথমে আপনার কাজ হবে তার কাছ থেকে, আপনি অলরেডি গ্রেপ্তার করে ফেলেছেন, তখন তো আপনার কোনো কথা নেই। আপনি টহল ডিউটি করাকালে একজন ব্যক্তিকে অস্ত্র সহ গ্রেপ্তার করলেন, জিজ্ঞাসাবাদে সে জানায় যে অস্ত্রটি নিয়ে একজনকে হত্যা করার জন্য যাচ্ছে, তাই বলে কি আপনি বিশেষ পথে মামলা রেকর্ড করতে পারবেন? আপনার সুযোগ নেই। তাহলে আপনার কাজ হবে কি? সিজ করা অস্ত্রের ধরন অনুযায়ী এজাহার দায়ের করা।
আমরা অস্ত্র বলছি, আমরা কিন্তু পিস্তলের কথা বলি নাই, অস্ত্র। এটা আপনার কাজ, অথচ আপনি এটা না দিয়ে অনেক কিছু দিয়ে দেবেন, যেটা আপনার ভুল। আর যদি প্রশ্ন আসে বর্ধিত দণ্ড বলতে কি বোঝেন, তাহলে আমরা 20-এর কথে যাব। অস্ত্র আইনে, অর্থাৎ অস্ত্র আইনে কখন বর্ধিত দণ্ড প্রদান করা যায়, এটা আদালতের দায়িত্ব, পুলিশের নাই। পুলিশ কখনো 20-এর কথে কোনো মামলা রেকর্ড হবে না। আবার এই প্রশ্ন যদি আসে যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র সহ অস্ত্র শস্ত্র অস্ত্র সহ জনগণ কর্তৃক ধৃত হয় বা পুলিশের নিকট ধৃত হয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? একটা মার্ডার কেস হবে, আর একটা অস্ত্র আইনের মামলা হবে। এখানে আমরা কি করি, এখানেও 20-এর ক লাগাই দিছি। আমাদের ভুলগুলা কোথায়, আমরা কি বুঝতে পারছি এটা? জি স্যার। অপরাধমূলক ষড়যন্ত্র বলতে কি বোঝেন? পার্ট দুটো, একটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র, আর একটা প্যারা হবে। এরপরে বলা আছে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন রাখার শাস্তি আলোচনা। একটা হলো বলে দিল কোথায়, প্যানাল কোডে, যে অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে। এরপরে কি বলছে, যে কোন সরকারি কর্মচারী যদি অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের বিষয়টি গোপন রাখেন, তার শাস্তির বিধান কি, কোন পুলিশ অফিসার। তাহলে এই প্রশ্নের উত্তরটা কোন কোন ধারা হবে? 120-এর ক আর 119। আচ্ছা, তাহলে 120-এর ক, ভালো কথা বুঝলাম, অপরাধমূলক ষড়যন্ত্র। তো এই অপরাধমূলক ষড়যন্ত্রের কথা যদি মনে না থাকে, যে কোন কথাটি হবে, 120-এর কথে বলা আছে যদি, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি বেআইনি কাজ কিংবা যে কাজটি অবৈধ নয়। যে কাজটি বেআইনি নহে এমন একটি কাজ বেআইনি উপায়ে করিবার জন্য সম্মত হয় বা ষড়যন্ত্র করে, ভালো কথা বুঝলাম। 119-এর প্রশ্নটা এখানে কি আসলো, যে সরকারি কর্মচারী কর্তৃক কোন অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। তো সবাই জানে যে প্যানাল কোডের 119 ধারা, কিন্তু প্রশ্নটা আসলো আপনি একজন সাব ইন্সপেক্টর সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহল ডিউটি করাকালে আপনি জানতে পারলেন আপনার থানা এলাকার কোনো একটি স্থানে কয়েকজন ব্যক্তি ডাকাতি করিবার উদ্দেশ্যে পরিকল্পনা করতেছে বা পরামর্শ করতেছে। আপনি কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ডাকাত দল ডাকাতি করে মালামাল নিয়ে চলে গেছে। তাহলে এক্ষেত্রে আপনার অপরাধটা কোথায়? তার মানে আপনি পুলিশ অফিসার, আপনি ডাকাতের সংবাদ জানতে পেরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ডাকাতি হচ্ছিল না, কিন্তু তারা ডাকাতি করবে মর্মে পরিকল্পনা করতেছে। তো আপনি ব্যবস্থা গ্রহণ না করায় ডাকাত দল ডাকাতি করে চলে গেছে। কোন ধারায় অপরাধ? 120 ধারায় প্যানাল কোডে শাস্তিযোগ্য অপরাধ করেছেন আপনি। এখানে পুলিশ আইনের 7 ধারা, ওই পিআরবি 857 কিংবা ওই পুলিশ আইনের 29 ধারা, কোনোটায় আসার সুযোগ নেই। সরাসরি প্যানাল কোডের 119 ধারার অপরাধ। এই প্রশ্নটায় আপনি কি বুঝবেন? আপনি একজন সরকারি কর্মচারী, আপনি একজন সাব ইন্সপেক্টর, রাত্রিকালীন টহল ডিউটি করতেছেন, আপনি দেখলেন আপনার এলাকার কোনো একটি গ্রামে ডাকাতি সংগঠিত হচ্ছে। 119-এ বলছে ডাকাতি করবে মর্মে পরিকল্পনা করতেছে, আর আপনি দেখলেন বা শুনলেন যে কোনো একটা এলাকাতে ডাকাতি সংগঠিত হচ্ছে, কিন্তু আপনার কাছে মাত্র 2জন ফোর্স থাকায় আপনি অগ্রসর হন নাই। ফলে ডাকাত দল ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে গেছে। আপনার অপরাধ কি বা আপনার দায় দায়িত্ব আলোচনা করুন। এই ধরনের ঘটনায় কোন ধারার অপরাধ করেছে সে? ভীরুতার অপরাধে অপরাধী স্যার। বুঝলাম। এখন তার কি অপরাধ কি কোনো প্যানাল কোডে শাস্তিযোগ্য কোনো বিধান আছে?
যারা ও না 7 বুঝে, ধারা দিতে হবে। না স্যার, যারা যারা না বিষয় বুঝবে হলো তারা কিন্তু এখানেও 119 দেবে। হঠাৎ ঘটে নাই, ঘটার সম্ভাবনা আছে। আপনি ব্যবস্থা গ্রহণ করলে অপরাধটা ঘটতো না। এই জন্য আপনার বিরুদ্ধে পেনাল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। আর অপরাধ অলরেডি সংগঠিত হচ্ছে, আপনি যান নাই, তারা মালামাল নিয়ে পালিয়ে গেছে। আপনি কি দেখালেন? দুজন ফোর্স থাকায় আপনি সাহস পান নাই। আপনার কাজটি ভীরুতার অপরাধে আপনি অপরাধী হবেন। এই জন্য আপনার বিরুদ্ধে পুলিশ আইনের 7 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। এখানে পেনাল কোডের কোনো ধারা আসার কোনো সুযোগ নাই। প্রশ্ন হলো, কেন আমি কথাটা বলছি? 4টা প্রশ্ন একই রকম। প্রশ্ন হলো, আপনি সরকারি কর্মচারী, আপনি সরকারি কর্মচারী, রাত্রিকালীন টহল ডিউটি করতেছেন। হঠাৎ করে আপনি চৌকিদারকে জিজ্ঞাসা করেন, এই চৌকিদার, কোন দিকে জানি কি শব্দ পাচ্ছি। চৌকিদার কিন্তু জানে যে ওই এলাকায় কিন্তু ডাকাত দল চলে গেছে। চৌকিদার আপনাকে বলল, স্যার কিছু না, ওটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর কিছু কিছু লোক এদিকে চলে গেছে, অর্থাৎ আপনাকে ভুল তথ্য সরবরাহ করলেন। অর্থাৎ পেনাল কোডের 203 ধারার বক্তব্যটা হলো, যিনি সংবাদটা গ্রহণ করলেন তিনি সরকারি কর্মচারী, যাকে সংবাদটা দেয়া হলো তিনিও সরকারি কর্মচারী। দুঃখিত, 177-এর বক্তব্যটা হলো, যাকে সংবাদটা দেয়া হলো, অর্থাৎ তুমি একজন সাব ইন্সপেক্টর, তোমাকে চৌকিদার একটা অসত্য মিথ্যা তথ্য দিয়েছে যাতে অপরাধটি সংঘটিত হয়। এখানে চৌকিদারের শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 177 ধারা অনুযায়ী। আর তুমি একজন পাবলিক হয়ে একজন সরকারি কর্মচারীকে মিথ্যা এবং অসত্য তথ্য সরবরাহ করেছো, সেজন্য তোমার অপরাধ 203 ধারায়। আমরা কি করি, সবগুলা একখানে দিয়ে দিই, 119-এর সাথে 177, 203-এর সাথে 177। এটা বোঝার উপায় কি? 4টা জিনিস। একটা হলো, আপনি পুলিশ অফিসার, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকার কোনো একটি স্থানে কিছু লোক ডাকাতি বা চুরি করবে মর্মে পরামর্শ করতেছে, একত্রিত হয়েছে। আপনার উচিত ছিল সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা, আপনি যান নাই। না যাওয়াতে তারা চুরি টুরি করে ডাকাতি করে মালামাল নিয়ে গেছে, এটা আপনার অপরাধ। আপনি দেখলেন আপনার পার্শ্ববর্তী এলাকায় বা আপনার থানা এলাকায় ডাকাতি হচ্ছে, কিন্তু আপনি যান নাই। ডাকাতি হচ্ছে অলরেডি, কি জন্য যান নাই? ভয়ে। এটার কিন্তু কোনো পেনাল কোডে কোনো শাস্তির বিধান নাই, এটা পুলিশ আইনে শাস্তির বিধান আছে। আপনি একজন সরকারি কর্মচারী, আর একজন সরকারি কর্মচারীকে মিথ্যা এবং অসত্য তথ্য দিলেন এ কারণেই যাতে একটি অপরাধ সংগঠিত হয়, সে লক্ষ্যে। আপনি অর্থাৎ আপনি টহল ডিউটি করতেছেন, আপনাকে চৌকিদার, সেও একজন সরকারি কর্মচারী, সে আপনাকে জানালো, আপনি যখন তাকে জিজ্ঞেস করলেন শব্দ কোন দিকে আসতেছে, কিংবা কিছু কিছু লোক নাকি এদিকে চলে গেছে, চৌকিদার কিন্তু জানে। চৌকিদার কি বললো, ওই অপরাধটা যাতে সংগঠিত হয় সে উদ্দেশ্যে আপনাকে মিথ্যা বা অসত্য তথ্য দিলে যে না এই দিক গেছে, যাতে ঘটনাটি ঘটে। এক্ষেত্রে চৌকিদারের অপরাধ কি? 177 ধারায় চৌকিদার, নাদের আলী চৌকিদারের অপরাধ। প্রশ্ন আসছিল তোমাদের পরীক্ষায়। তাহলে 203 কি? জি স্যার, স্যার। 203-এর বক্তব্যটা হলো, যিনি সংবাদ দিয়েছেন মিথ্যা অসত্য তিনি পাবলিক, আর যিনি গ্রহণ করেছেন সরকারি কর্মচারী। তার মানে যাতে কোনো অপরাধ সংগঠিত হয় সে লক্ষ্যে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা বা অসত্য তথ্য সরবরাহ করেন, বা কোনো ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাইবার উদ্দেশ্যে মিথ্যা বা অসত্য তথ্য সরবরাহ করেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝে নাই? জি স্যার। স্যার 119-এর বক্তব্য হচ্ছে যে এটা আবার সরকারি বলতে কর্ম, হবে, এই আধা ঘন্টাতে এটাই কইতেছি তো, এরপরে স্যার বুঝবা। যদি অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে পুলিশ আইন অনুযায়ী অপরাধ হবে। নো, আর নো, নো, নো। 119, অপরাধ ঘটুক আর না ঘটুক, তুমি ব্যবস্থা নেও নাই দেখে অপরাধ ঘটছে, তাও তোমার 119। অপরাধের সংগঠিত না হলেও 119। আর 177-এর দুঃখিত, আর পুলিশ আইনের বিষয়টি হলো, ঘটনা ঘটতেছে, প্রথমে জানছো ঘটনা ঘটতেছে, তুমি ব্যবস্থা নাও নাই, তখন আর পেনাল কোড থাকবে না, তখন পুলিশ ঠিক আইনে আছে। চলে আসবে। কারো কোনো মন্তব্য আছে এই 4টা নিয়ে?
আচ্ছা আচ্ছা নাকি? আচ্ছা, প্রশ্ন আসছে, আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? আদালত যে অপরাধ আমলে নেয়, কত ধারা অনুযায়ী অপরাধ আমলে নেয়? সিআরপিসি 90 স্যার, সিআরপিসি 190। আচ্ছা, বাদ দাও, আমরা চলে আসি, এটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমরা চলে আসি। এজাহার দাখিলকারী বাদীর মৃত্যু হলে এজাহারের পরিণতি সম্পর্কে আগে বলো। এজাহার দাখিলকারী বাদীর যদি মারা যায়, সেক্ষেত্রে এজাহারের পরিণতি কি হবে? আইনুল দিছিল 32-1, তাই না আইনুল? স্যার 32 ধারায় হবে। তুমি কি 32-1 দিছিলে আইনুল? না স্যার, কোন ধারা দিছিলা? আমাদের প্রশ্নটা ওইভাবে আসছিল না স্যার। আমাদের প্রশ্নটা আসছিল যে ওই যে ওই ওটা না, তোমাদের ওইটা আসছিল, তোমাদের ওইটা আসছিল যে কেউ জি লিপিবদ্ধ স্যার, করে সেটা, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে প্রশ্নটা হলো, এজাহার যিনি দিয়েছেন, মামলা তো রেকর্ড হয়ে গেছে, তা মামলা রেকর্ড হওয়ার পর বাদী মারা গেছে, তাই বলে কি বাদীর বক্তব্যটা মৃত্যুকালীন জবানবন্দি হবে না? সবাই মনে করে এজাহার দাখিলকারী বাদীর মৃত্যু হলে এজাহারের পরিণতি হবে 32-1। আসলে কি সঠিক? না স্যার। না স্যার, শরিক নেই, অনেকেই এটাই বলে স্যার, ওরা এটাই বলে। ওরা জানে না, কারণ 32-এ কি বলা আছে শোনো। 32-1 হলো ওই ব্যক্তির মৃত্যুর কারণ বর্ণনা দিয়েছে। তো আমাদের প্রশ্নে কি বলা আছে যে মৃত্যুর কারণ বর্ণনা দিয়েছে? না স্যার। এখানে এখানে কোথাও বলা আছে যে রক্তাক্ত অবস্থায় বাদী অভিযোগ দাখিল করার পরে যদি বাদী মারা যায়? আছে নাকি প্রশ্নে বলায়? না স্যার। নাই। এজাহার দাখিলকারী বাদীর মৃত্যু হলে কি হবে? এজাহার যিনি দিয়েছেন, এই দাখিলকারী বাদী, তার মানে কি 32 ধারা কি বলা আছে? যিনি মৃত, তার মানে কি যে ব্যক্তিটাকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য তলব করা হয়েছে, সাক্ষী হিসেবে যাকে তলব করা হয়েছে, তখন পুলিশ সমনের অপর পৃষ্ঠায় লিখে দিল যে গত এত তারিখে এই মামলার সাক্ষী বা বাদী মৃত্যুবরণ করেছে। আদালত কি করবেন? মামলাটা খারিজ করে দিবেন? সাক্ষ্য আইনের 32-এ কি বলা আছে? যিনি মৃত, যাকে খুঁজিয়া পাওয়া যাচ্ছে না, যাকে আদালতে হাজির করার সময় বা ব্যয় সাপেক্ষ, বা যিনি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন, তরতাজা ব্যক্তি, এখন আর কিছু কথা বলতে পারে না, বিছনাও কিছুই বোঝে না, ঘাড় বাঁকা হয়ে গেছে সবকিছু, তাই বলে কি মামলা খালাস হবে? 32 ধারা বলছে যে ওই ব্যক্তিটা যখন স্বাভাবিক ছিল, তখন যে তদন্তকারী কর্মকর্তার নিকট সে বক্তব্যটা দিয়েছে, ওই বক্তব্যটাই 32 ধারা বলছে সেটাই আদালতে সাক্ষ্য রূপে ব্যবহার করা যাবে। তাহলে বাদী যদি এজাহার দায়ের করার পর বাদীর যদি মৃত্যু হয়, এজাহারের পরিণতি হবে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক। আমার কথা ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ক্লিয়ার। কে কি বললো এটা আমাদের প্রয়োজন নাই। রুহুলের কথায় আইনুলের কথায় আসি। আইনুলের প্রশ্নটা ঠিক কি রকম, যে একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় বা পারিবারিক বিষয় নিয়ে, অর্থাৎ রক্তাক্ত অবস্থায় মানে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আসছেন, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর কিভাবে সে আঘাতপ্রাপ্ত হলো, কে তাকে আঘাত করেছে, তার এই বক্তব্য তিনি সবার সামনে মুখ দিয়ে বললেন। বলার পর আবার চিরনিদ্রায় শায়িত হলেন, মানে সে মারা গেলেন, আর তার জ্ঞান ফেরে নাই, তার মানে সে মারা গেলেন। ঘটনাস্থলে দুজন ডাক্তার ছিল, নার্স ছিল, পুলিশের সাব ইন্সপেক্টর ছিল, ঝাড়ুদার ছিল, কিন্তু কেউ তার জবানবন্দিটা লিপিবদ্ধ করে নাই। তাহলে ওই বক্তব্যের পরিণতিটা কি হবে? সবাই লেখছে 32 ধারা, কি তাই না আইনুল? আমি তো লিখছিলাম 60 ধারা স্যার। 60 ধারা, কিন্তু হবে এটা 32-1। এটা মৃত্যুকালীন জবানবন্দি। কারণ 32-1 কথা বলে নাই
যে কোনো ব্যক্তি মৃত্যুকালে যে জবানবন্দি দিবেন এটা যদি কেউ না লেখে তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা বলা আছে নাকি? না স্যার, লেখা নাই স্যার। এই বক্তব্যটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে বিবেচিত হবে। প্রশ্নটা হলো কি, আমরা সবাই জানি যদি প্রশ্ন করা হয় মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বোঝেন বা মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারে, আমাদের এখানে ভুল আছে, কাউকে বোঝানোর মতো কিছু নাই। ভুল আছে বলতে, এই মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন, সেখানে প্রথম হলো মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বুঝেন। আমরা ধরে নেই মৃত্যুর পরপারে যিনি যাচ্ছেন অর্থাৎ মৃত্যুর মুখোমুখি ব্যক্তি মৃত্যুকালে কখনোই মিথ্যা কথা বলেন না। অর্থাৎ কোনো ব্যক্তি তার মৃত্যুকালে তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বর্ণনাটা দিয়ে থাকেন এটি হলো মৃত্যুকালীন জবানবন্দি। কে লিপিবদ্ধ করতে পারেন? সাক্ষ্য আইনের 32-1 কোথাও বলা নাই কে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। আছে নাকি কোথাও? আছে? স্যার, পিআরবি সাক্ষ্য আইনে নাই 266। স্যার, আমি কথা বলছি না, সাক্ষ্য আইনে কোথাও কি বলা আছে? সাক্ষ্য আইনে নাই, নাই স্যার। আচ্ছা, সাক্ষ্য আইনে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে সেটা কি উল্লেখ করা আছে পিআরবি 266-তে? না স্যার। তাহলে জিনিস দুটো, একটা হলো মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে, মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন। লিপিবদ্ধ করতে পারেন পিআরবি 266 বিধি অনুযায়ী হাসপাতালের চিকিৎসক, একজন ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ অফিসার, প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। এটা হলো পিআরবি 266 বিধান। তো অনেকে গাইডে এখানে সিআরপিসির 164, 364, সাক্ষ্য আইনের 24 আরো বা কি কি হাবি জাবি দিয়ে রাখছে, কি দেওয়া আছে না বিভিন্ন গাইডে উল্টাপাল্টা। জি স্যার, আছে। আছে স্যার। আমরা এগুলো দেব না, আমরা ফেল করি। আবার যদি কখনো মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আসে 32-1 এবং পিআরবি 266 বাইরে একটা অক্ষরও লিখবো না। আমার কথা ঠিক আছে? জি স্যার। জি জি স্যার। স্যার। কারণ এখানে ওই ধারাগুলো আসার কোনো সুযোগ নাই। 164 ধারা লিপিবদ্ধ করবেন কি যে আমার একটা মানে বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাজ, কারণ আমরা ওটা নিয়ে আলোচনা করতে চাই না কেন 164 তারা লেখেন, 364 লেখেন ইত্যাদি। স্যার, স্যার একটা প্রশ্ন এখানে স্যার, এই যে লিপিবদ্ধ করতে মৃত্যুকালে আমরা লিখবো যে উক্ত ঘটনাস্থলে যাই থাকুক না কেন, এই ধরনের বক্তব্যটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আমার প্রশ্নটা ছিল তাদের কোনো অপরাধ হবে কি না না লেখার কারণে স্যার। এই ফাও কামের মধ্যে যাইও না। তুমি হাসপাতালে ডাক্তারে কি করবো, তুমি আবার ওখানে কি ম্যাজিস্ট্রেটে কি করবা, তার কিসের আবার অপরাধ? তোমার অপরাধের কথা তোমরা চাই নাই। মানে এই ফাও জি স্যার। কথার কোনো দাম নাই। আমরা উত্তরটা দেব যে এটি মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী, 32-1 ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য। যাই হোক, কোন আসামির আত্মপক্ষ সমর্থন এবং নিজের পক্ষে বা অপরের পক্ষে সাক্ষী হবার যোগ্যতা সম্পর্কে আলোচনা করুন। কোন আসামির আত্মপক্ষ সমর্থন এবং নিজের পক্ষে বা অপরের পক্ষে সাক্ষী হবার যোগ্যতা সম্পর্কে আলোচনা করুন। এটা কত ধারার প্রশ্ন সাইফুল? 340। 340-এর কত? 3। 343। সেখানে কি বলা আছে যে কোন অপরাধের দায়ে ফৌজদারি আদালতে অভিযুক্ত কোন ব্যক্তি আসামি পক্ষে সাক্ষী হইবার যোগ্য বা তাহার সহিত একই মামলায় অভিযুক্ত অন্য কোন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগে মিথ্যা প্রমাণ করিবার জন্য শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য দিতে পারবে। যাক, এটা প্রশ্ন কঠিন না। প্রশ্ন হলো আদালতে পুলিশ রিপোর্ট দাখিল সংক্রান্ত থানার অফিসার ইনচার্জের করণীয় কার্যবিধির আলোকে আলোচনা করুন। দেখো, সংঘর্ষে পুলিশ রিপোর্ট কাকে বলে, সংঘর্ষে পুলিশ রিপোর্ট কাকে বলে। আমাদের লোকজন কি করছে, সিআরপিসির 173-এর সাথে পিআরবি 275, পিআরবি 272 দিয়েছে। ভুল। পুলিশ রিপোর্ট বলতে কি বোঝায় সেটি উল্লেখ করা আছে শুধুমাত্র সিআরপিসির 173 ধারায়। আদালত
কখনোই কোনো মামলার তদন্তকারী কর্মকর্তাকে বলবে না যে তুমি চার্জশিট পাঠিয়ে দাও বা ফাইনাল রিপোর্ট পাঠিয়ে দাও। লিখবে পুলিশ রিপোর্ট চাওয়া হোক বা পুলিশ রিপোর্ট তলব করা হলো, এটুকু আদালত লিখবে। তাহলে পুলিশ রিপোর্ট কাকে বলে? তাহলে পুলিশ রিপোর্ট সম্পর্কে আমরা যদি দেখি, এখানে অন্য কোনো ধারা দেওয়ার সুযোগ নাই। আমরা দেব সিআরপিসির 173 ধারা। সেখানে বলা হয়েছে যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত সমাপ্ত করে সিআরপিসির 173 ধারা অনুযায়ী আদালতে যে প্রতিবেদনটা দাখিল করেন সেটি হলো পুলিশ রিপোর্ট। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি স্যার। অথচ আমরা চার্জশিট ফাইনাল রিপোর্ট, আদালত কখনোই বলতে পারবে না যে তদন্তকারী কর্মকর্তা তুমি চার্জশিট পাঠাও, তুমি ফাইনাল রিপোর্ট পাঠাও। আদালত বলতে পারো, আদালত বল পুলিশ রিপোর্ট তলব করা। এখন প্রশ্ন হলো, একটা পুলিশ রিপোর্ট যখন আদালতে দাখিল করা হয় তখন থানার অফিসার ইনচার্জের করণীয় কি? অফিসার ইনচার্জ কি দায়িত্ব পালন করবে পুলিশ রিপোর্ট যখন দাখিল করা হয়? তো এই সিআরপিসির 173 ধারার মধ্যে 73-1 ধারায় বলা আছে, অফিসার ইনচার্জ অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীতই এই অধ্যায়ের অধীন প্রতিটি তদন্ত সমাপ্ত করে অপরাধটি আমলে আনিবার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে সরকার দ্বারা নির্ধারিত ফর্মে নাম, পক্ষসমূহের নাম, সংবাদের প্রকৃতি, যা ঘটনা জানে তাদের নাম ঠিকানা বিস্তারিত উল্লেখপূর্বক দাখিল করবে। যে ব্যক্তি ঘটনার সম্পর্কে প্রথম সংবাদ দিয়েছিল তাকে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করবে। প্রশ্নটা হলো এখানে যে একটা পুলিশ রিপোর্ট যদি আদালতে দাখিল করা হয় সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার কথা বলা হয়নি, কিন্তু বলা হয়েছে অফিসার ইনচার্জের করণীয় কি। কারণ ওই থানার মামলাগুলো তদন্তের দায়িত্বভার কিন্তু অফিসার ইনচার্জের উপরেই বর্তায়। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। জি স্যার। শোনো, আমরা অনেক যে ভুলগুলা করি এই ভুলগুলার খেসারত আমাদেরকে দিতে হয়। ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছে, সাধারণ তদন্তে সাধারণ তদন্তে যদি পরিচয় কোনো ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করা না যায় বা সাধারণ তদন্তে যদি কোনো ব্যক্তিকে শনাক্ত করা না যায়, তার মানে কি? মৃতদেহের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সাধারণ তদন্তে শনাক্ত করা না গেলে সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার করণীয় আলোচনা করুন। একই প্রশ্ন, আপনি একজন পুলিশ অফিসার, বেওয়ারিশ, অশনাক্তকৃত, দাবিদারবিহীন, পরিচয়বিহীন লাশ পেয়েছেন, আপনার করণীয় কি? আমরা বিভিন্ন গাইড এবং বিভিন্ন জনের আলোচনায় দেখি সেখানে ঘটনাস্থলে যাব, ঘেরাও করব, 145 ধারা করব, সাক্ষী তলব করব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, আসলটাই নাই। আমাকে বুঝতে হবে কি, সাধারণ তদন্তে যদি কোনো ব্যক্তির মৃতদেহ শনাক্ত করা না যায়, পিআরবি 313 তুমি পড়ে দেখো তো, 313 প্রথম কলামে এই কথাটা বলা আছে। সাধারণ তদন্তে যদি কোনো মৃতদেহ শনাক্ত করা সম্ভব না হয় সেক্ষেত্রে পুলিশ অফিসার ব্যবস্থা নেবেন, সেটাই বলা আছে পিআরবি 313 বিধিতে। অথচ আমরা কি করি যে রাস্তায় একটা অশনাক্তকৃত মৃতদেহ পেলেন, আপনার করণীয় কি? আমাকে বুঝতে হবে কোনটা কোন ধারার প্রশ্ন বা কোন আইনের প্রশ্ন বা কোনটা পিআরবির প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছে না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। যদি কখনো প্রশ্ন আসে যে আপনি দুটো মৃতদেহ পেয়েছেন, পুলিশ হেফাজতে দুজন ব্যক্তি মারা গেছেন, তার মধ্যে একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? আপনি পরিচয় পান আর না পান নাই, আপনার কাজটা হলো পুলিশ হেফাজতে মারা গেলে এই প্রশ্নের উত্তর আপনি লেখা শুরু করবেন কি? পিআরবি 302। 302 এর পর। অথচ জিডি করব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এ করব সে করব, লাইন শেষ, আসলটাই লেখা নেই। ক্রাইম সিন নেব, এটা করব। প্রশ্ন হলো যে একজন অশনাক্তকৃত ব্যক্তি, অর্থাৎ যে লাশটাকে আপনি চিনতে পারতেছেন না, এই লাশ প্রাপ্তির পর আপনার করণীয় কি?
আপনাকে বুঝতে হবে এই লাশ সম্পর্কে পিআরবি 313 বিধিতে উল্লেখ করা আছে। অর্থাৎ 313 বিধিতে কি বলা আছে? সাধারণ তদন্তে যদি মৃতদেহ কোনো বা দুর্ঘটনায় কোনো মৃতদেহ, অর্থাৎ এখানে বলা আছে যে কোনো, বলা আছে কোনো মৃতদেহ বা দুর্ঘটনায় নিহত কোনো ব্যক্তি, সন্দেহজনক ঘটনায় নিহত কোনো ব্যক্তি, ডাকাতি, সিঁদুর চুরি বা অন্য কোনো অপরাধমূলক কাজ করিবার সময় নিহত কোনো ব্যক্তি, সাধারণ তদন্তে যদি তার লাশ শনাক্ত করা না যায়, সেক্ষেত্রে আঙ্গুলের ছাপ পিপি ফর্ম নম্বর 52 অনুসারে লইতে হইবে এবং অনুসন্ধানের জন্য অনুসন্ধান স্লিপ পিপি ফর্ম নম্বর 53 অনুসারে লইতে হইবে। অশনাক্তকৃত মৃতদেহের আঙ্গুলের চামড়া সংকুচিত হলে, কোঁকড়ায় গেলে পোস্টমর্টম চিকিৎসককে বলতে হবে সেজন্য চামড়া তুলে দেয়। অর্থাৎ প্রশ্নের উত্তরটা 313। এরপরে কি হবে? 314। সেখানে কি বলা আছে? অজ্ঞাত মৃতদেহ, অর্থাৎ যার আপনি পরিচয় শনাক্ত নাই, তার আপনি ছবি নেবেন। 313-তে বলছে তার আপনি আঙ্গুলের ছাপ নেওয়ার ব্যবস্থা করবেন। বিস্তারিত আছে, 10 আঙ্গুলের ছাপ নেবেন। আমি তখন তথ্য খুঁজে পাচ্ছি না স্যার। এই শোয়েব, আর 314-তে বলা আছে যে আপনি ছবি তুলবেন। কেমন করে ছবি তুলবেন? পূর্ণ ছবি তুলবেন, টাঙিয়ে দিবেন যাতে তার পরিচয় প্রকাশ পায়। তাহলে প্রশ্ন কি আসলো? অজ্ঞাতনামা মৃতদেহ পেলে পুলিশ অফিসারের করণীয় কি? আর পুলিশ কি লাশ কোথাও করবে না? এই প্রশ্নের উত্তরটা এখানে এভাবে চাওয়া হয় নাই। কি আইনুল, এভাবে চাওয়া হয়েছে? না স্যার। যদি কোনো প্রশ্ন আসে অজ্ঞাতনামা মৃতদেহ সৎকারের পদ্ধতি আলোচনা করুন, তাহলে কি হবে? কোনটা হবে? আমাদেরকে বলতে হবে সেই প্রশ্নটি পিআরবি 310-এর প্রশ্ন, জেনে রাখবা, পুলিশের প্রশ্ন না। অজ্ঞাতনামা মৃতদেহ সৎকার, এখানে বলে নাই যে অজ্ঞাতনামা মৃতদেহ পুলিশের করণীয় কি, সৎকারের কথা। তার মানে কি শেষ পর্যায়ের কাজের কথা বলেছে। কি আইনুল, ঠিক আছে? ঠিক আছে স্যার, 310 যাবে স্যার। আমাদের নাম্বার কম পাওয়ার কারণ এগুলো। আমরা কি করি, আসলটাই লেখি না। আর এখন তো মনে করো যে ছাত্রের চেয়ে মাস্টারের সংখ্যাটা বেশি হয়ে গেছে। তো সে কারণে আমরা ভুলগুলো পরিহার করব। সামনে যেহেতু পরীক্ষা, আমরা কখনোই এগুলো লিখবো না। প্রশ্ন আসছে ইন্সপেক্টরশিপে, আপনি একজন সাব ইন্সপেক্টর, নিম্ন বর্ণিত ক্ষেত্রে আপনার করণীয় কি? এক, গ্রেপ্তারি পরোয়ানার আসামি গ্রেপ্তার করতে গিয়ে জানতে পারলেন ক, আসামি মৃত্যুবরণ করেছে, খ, আসামি পলাতক রয়েছে, গ, আসামি বিদেশে অবস্থান করতেছে। আপনি না বুঝে শুনে এই চেয়ারম্যান সার্টিফিকেট টার্টিফিকেট আইনা আপনি ওয়ারেন্টটা আদালতে পাঠিয়ে দিবেন, তাই কি বলা আছে? পিআরবি না স্যার। 323-এর খতে কি বলা আছে? যার সংবাদ পাওয়া যাচ্ছে না, যে যে ব্যক্তি নিখোঁজ, এইরকম ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানার কাগজটি প্রাপ্তির পর আপনি যদি গিয়ে জানতে পারেন সে মারা গেছে, আপনার কাজ কি হবে? ইউনিয়ন পরিষদ বা উপজেলা যেখানে হোক, মৃত্যুর সনদপত্র নিয়ে তার কাছে সার্টিফিকেট নিয়ে আপনি আদালতকে লিখবেন যে আদালত, এই ব্যক্তির কাছে আমি গিয়েছিলাম, সে নাকি মারা গেছে, এই তার প্রমাণ। আপনি অনুমতি দিলে আমার থানায় যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাটা মুলতবি আছে, আমি ফেরত পাঠাতে চাই। আদালত অনুমতি দিলে আপনি ফেরত পাঠাবেন, অন্যথায় আপনি ফেরত পাঠাতে পারবেন না। আমার কথা কি ঠিক আছে রোল? জি স্যার, ঠিক আছে, কিন্তু আমরা স্যার প্রতিবেদনের সাথে ওয়ারেন্টও পাঠিয়ে দিই স্যার, এই হলো একটা তোমাদের সমস্যা। ভুল, এটা তোমাদের ভুল। কারণ আমরা তো সিআরপিসির পরের কাজটা আগে করে ফেলি। কারণ সিআরপিসির 75-এর 2 ধারায় বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত। তো মারা গেছে এ কথা তো এখনো বলা নাই। ওই জন্য পিআরবি 323-এর খতে বলা আছে যদি নিখোঁজ থাকে, তার মানে মরা ব্যক্তি তো নিখোঁজই, তাকে তো পাওয়া যাচ্ছে না, বিদেশে অবস্থান করতেছে, তার মানে সে নিখোঁজ। সে বিদেশে আছে, আপনি ওয়ারেন্টটা ফেরত পাঠিয়ে দিলেন, কালকে সে যদি দেশে আসে কি দিয়ে ধরবেন? কে রোল? জি স্যার, জি স্যার, ওয়ারেন্ট পাঠানো যাবে না এই। আমাদের ফাও গল্প করে লাভ নাই।
প্রশ্ন আসছে, এরল এবং বিরল অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে। অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা দিন। একটা লোক লিখতে পারেন, এরল লিখে দিয়েছে, বিরল লিখে দিয়েছে। কারণটা কি? কারণ তোমার থানা এলাকার থেকে যে লোকটা চলে গেছে, ওই লোকটার ঠিকানা, যে যে এলাকায় চলে গেছে সেখানে যদি তোমার এই খারাপ চরিত্রের লোক সম্পর্কে ওই থানাকে অবহিত করো, তাহলে ওই থানার অফিসার তার গতিবিধি লক্ষ্য করলে তার দ্বারা কোনো অপরাধ করার মতো কোনো সুযোগ নাই। তোমার থানায় যে ব্যক্তি আসছে, তুমি যদি তার সম্পর্কে তথ্য নিয়ে তার পিছনে তুমি নজরদারি রাখো, তাহলে তার দ্বারা অপরাধ সংগঠিত করার কোনো সুযোগ নাই। এই জন্য বলছে এরল এবং বিরল অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে, ব্যাখ্যা দিন। আমরা জানি না, ডাইরেক্ট লিখেছে যে এরল কাকে বলে, বিরল কাকে বলে। তো পরীক্ষার প্রশ্ন আসছে ইন্সপেক্টর, এগুলো সব মেধার প্রশ্ন আসছে। প্রশ্ন যেটা আমরা গতকালকে আলোচনা করলাম, সংবিধিবদ্ধ প্রশ্ন আসছে। আমাদের ভুলটা কোথায়? ইন্সপেক্টর হিসেবে ভুল করছে। প্রশ্ন আসছে সংবিধিবদ্ধ বা কোন যানবাহনে মাদক বহন করাকালে, সরকারি কোন যানবাহনে মাদক বহন করাকালে যদি ধৃত হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে সরকারি যানবাহন সম্পর্কে আইনগত বিষয়ে আলোচনা করুন, বা সরকারি যানবাহনের বিষয় কি ব্যবস্থা গ্রহণ করবেন। তো 26-এ তিনি কি বলেছে? এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 26-এ তিনি কি বলা আছে? সেখানে বলা হয়েছে যে কোন সরকারি যানবাহনে, আমরা কিন্তু আসামির কথা বলি না এখানে, কি ব্যবস্থা করব। আমরা সরকারি যানবাহনে যদি মাদক পাই তাহলে কি ব্যবস্থা নেব। বলছে কোন সরকারি যানবাহনে কোনো মাদক পাওয়া গেলে ওই মাদকের সাথে সরকারি যানবাহনটাও জব্দ হবে, এবং মামলা রেকর্ডের পূর্বে, অর্থাৎ মামলা রেকর্ডকালীন সময় এই সরকারি যানবাহনটা যে কর্তৃপক্ষ ব্যবহার করবে তার জিম্মায় প্রদান করা যাবে, উইদাউট আলাদা আদালতের অনুমতি। কিন্তু এই বিষয়টা তার এজাহারে উল্লেখ থাকতে হবে। তার মানে, তো প্রশ্ন আসলো 26-এর 3, আমরা উত্তর দিলাম 36-এর কত, 36-এর 6। আমাদের ভুলটা কোথায়? এইখানে আমাদের ভুল। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে একই রকমের। তার মানে 26-এর 3-এ কি বলল? যে সরকারি যানবাহনে আপনি মাদকদ্রব্য পেয়েছেন, মাদকদ্রব্য তো আপনি সিজ করবেনই, সাথে এই গাড়িটাও সিজ করবেন। কিন্তু এই গাড়িটা আপনি জিম্মায় দিবেন কার? ব্যবহারকারী কর্মকর্তা জিম্মায় আপনি দিতে পারবেন। আর সে বিষয়টা আপনি এজাহারে লিখবেন। স্যার, কোন ধারায় মামলা নেব? ওই মেয়ে, তোর মামলা নেওয়ার কথা বলছি নাকি এখানে? এখানে তো তোমার বলে নাই যে তুমি কোন ধারায় মামলা নিবা, বলছে গাড়িটার ব্যবস্থা তুমি কি নিবা সেটাই। আর ওই ধারায় মামলা হবে না। এই ফাও আলাপ, এই পীড়িতের গল্প আমাদের প্রয়োজন নেই। আমরা বুঝে শুনে আমরা উত্তরটা দেব। খুব তাড়াহুড়া। এবার আমার ছাত্ররা বেশি পাশ করছে কেন? ছাত্র অবশ্য কম, 2 জন না 3 জন, একজন পাইছে 29, আর একজন দেখলাম পাইছে সে 29। আর জসিমের জন্য কষ্ট লাগে, জসিম আসলে অনেক চেষ্টা করছিল। জসিম যে কেন এরকম হলো আমি বুঝতে পারলাম না, খুব খারাপই লাগলো। যাই হোক, কারণটা কি? বারবার একটা কথা আমি বলছি, প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটা কমপক্ষে 4-5 মিনিট পড়তে হবে। স্যার, আধা ঘন্টার মধ্যে যে 5 মিনিট দিয়ে কোনো সমস্যা নাই, আমার তো 30 পাইলে পাস। কারণ আজকে যদি এমসিকিউ পরীক্ষা এখানে হয়, এখানে যদি সঠিক উত্তর দেওয়া হয়, বুঝে শুনে 50-এর মধ্যে 50 পাবে, একজন অথবা 2 জন ফেল করবে যদি এখানেই প্রশ্ন এখানে দাগ দেওয়া হয়। করা হয় কি, এটা হলো প্রশ্ন আর একটা কাগজে লিখতে হয়। এখানে দেখলাম খ, যেহেতু সময় নাই, ওখানে খ বসাতে গিয়ে গয়ের মধ্যে ছোট ছোট লেখা, তো গয়ের মধ্যে দাগ দিয়ে ফেলছি, ওটা কাটলে আর চলবে না। তার মানে ইচ্ছা, তুমি নিজের চোখে দেখলে এটা ভুল হয়ে গেছে, কিন্তু তোমার আর কিছু করার নেই।
কাছে কাছে যে কোনো পরীক্ষার প্রশ্ন বুঝে শুনে দেখে উত্তর দিতে হবে। তাহলে প্রশ্নটা হলো কি, যে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো যানবাহনে কর্মকর্তার অনুপস্থিতিতে ড্রাইভার বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য বহন করা কালে ধৃত হলে কর্তব্যরত পুলিশ অফিসারের করণীয় কি? বলছে ওগুলাও জব্দ করবা, গাড়িটাও সিজ করবা, আর গাড়িটা জিম্মায় দিতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। আচ্ছা, দেখো, প্রশ্ন তোমরা যদি বোঝো, আমি বলছি না তোমাদের পরীক্ষায় আবার কিন্তু খুবই সহজ হবে, কিন্তু তোমাদের বুঝতে বড় কঠিন। দেখো কি প্রশ্ন আসছে। জনৈক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার আওতাধীন একটি সরকারি বালিকা বিদ্যালয়ের একজন কর্মচারী মৌখিকভাবে অবহিত করেন যে ক নামক এক ব্যক্তি তার সপ্তম শ্রেণী পড়ুয়া খ নামক অপর এক ব্যক্তিকে 18 বছর বয়সী ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করেন। এ বিয়েতে খ এবং ছেলের মায়ের সম্মতি রয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় বিয়ে সম্পন্ন হয় এবং নববিবাহিত দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। 2 মাস পর সংশ্লিষ্ট কর্মচারী থানায় জানালে প্রাথমিক তদন্তকালে ক জানান যে তার মায়ের বয়স 18 বছর পূর্ণ হয়েছে। দেখো কত সুন্দর প্রশ্ন আসছে। তার মানে কি, বলছে আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে মেয়র বয়স প্রমাণের ক্ষেত্রে কোন কোন দলিলগুলো আমলে নিবেন। এটা কিন্তু সহজে লিখতে পারতো যে বিবাহযোগ্য কিনা, কিংবা বিবাহের বয়স হয়েছে কিনা, বা আহ, সে প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্ত বয়স্ক, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে। তাহলে কিন্তু সবাই উত্তর দিতে পারতাম। 8 লাইন হলো প্রশ্ন, এরপরে বলল তার বয়স নির্ধারণের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনি কোন কোন দলিলগুলো আমলে নিবেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। কাজে কাজে ওই গাড়ির লক বইয়ের মতো ও যে রাস্তা দিয়ে দিয়ে গেছে, ঢাকা থেকে বরিশাল যায়, বরিশাল থেকে মাওয়া, মাওয়া থেকে যশোর, যশোর থেকে নড়াইল, তারপরে বরিশাল। না, এমন দরকার নেই তো। বলছে তুমি বরিশাল যাবা, তো বরিশাল তুমি চলে গেছো ঢাকা থেকে টান দিয়ে। এটাই জানতে চাচ্ছে এখানে। অনেকগুলো লেখার পরে বলছে যে আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে কোন কোন কাগজপত্রগুলো আমলে নিবেন। তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব বাল্যবিবাহ নিরোধ আইন। এই আইনের 12 ধারায় কি বলা আছে, আমরা 12 ধারাকে অনুসরণ করব। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝছি স্যার। আবার এখানে যদি প্রশ্ন আসে যে একটা শিশুর বয়স প্রমাণের ক্ষেত্রে, একটা শিশুর বয়স প্রমাণের ক্ষেত্রে কোন দলিলগুলো আমলে নিবেন, তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমলে নিবেন, তখন কিন্তু আবার বাল্য বিবাহ হবে না। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই বাল্য বিবাহ নিরোধনের 12 ধারার বক্তব্যটা হলো, বাবা তোর বিয়ার বয়স হয়েছে কিনা, তোর 21 হয়েছে না তোর 18 হয়েছে, এই 18 বছর যে হয়েছে কিংবা তোর 21 বছর হয়েছে, এটা কোন কাগজপত্র দেখে আমি ধরে নেব, সেটাই এখানে আলোচনা করা হয়েছে। আর ওখানে বলা হয়েছে যে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে তুমি কোন কোন কাগজ দলিলগুলো তুমি দেখবা। দুটো দুই রকম। আমরা কি করি, ভুলে এটা লিখি ওটা লিখি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, শিশুর কথা বললে শিশু আইনে যাবে স্যার, 40 ধারা। শুনো, এখানে বাল্য বিবাহ নিরোধ তো বাল্য বিবাহ আর বিষয় বলা আছে। যাই হোক, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি। একটা কথা বলি নেই, ক্যামেরাগুলো সবাই বন্ধ করে ঘুমাও, কেউ বিছানায় চিত হয়ে শুয়ে থাকো। হ্যাঁ, খুব মজাই লাগবে। শোনো, একটা বিষয় তোমাদেরকে আমি বলি, যে ঘটনাগুলো এরকম হয়, সেটি হলো যে এই আহ, কিছু কিছু প্রশ্ন আছে, এই যারা প্রশ্ন তৈরি করে তারা কখনো নিজেরা প্রশ্ন তৈরি করে না, এটা জেনে রাখবা। আমি ফারুককে দিয়ে টাইপ করাইছিলাম, আমার কাছে বিভিন্ন রকমের বই ছিল। কি ফারুক, এমসিকিউ? জি স্যার। তো কারণটা কি জানো? আমাদের পুলিশ আইন কিংবা অন্যান্য 2-4টা আইনের বিষয় এরা নিজেরা লেখেন, বাকিগুলো কপি পেস্ট করেন। কি জন্য কথাটি বলছি, কারো কাছে যদি ইন্সপেক্টরশিপ গাইড থাকে বা ইন্সপেক্টরশিপের যদি প্রশ্ন থাকে, এগুলো পড়বা,
100% তুমি পাশ করবা, ভালো রেজাল্ট করবা। আমার গাইডে কিন্তু সব ইন্সপেক্টরশিপের প্রশ্ন। আমার গাইড কেন এরকম হয়? আবারও বলে দিচ্ছি, লিখিত পরীক্ষা হবে, আমার গাইডের বাইরে একটা প্রশ্ন পাবা না। হয়তো জাহাঙ্গীরের জায়গায় ফারুক লেখা আছে, ফারুকের জায়গায় জাহাঙ্গীর লেখা আছে, কিন্তু ওই ধাঁচের প্রশ্নগুলো তুমি পাবা, আমি লিখে দিলাম, একটা বাইরে পাবা না। এবং যত মাস্টার আছে, আমি জোর গলায় বলি, আমার মতো সিনেমা স্টাইলে কেউ প্রশ্ন তৈরি করতে পারে না, কেউ না। আমি যে এমসিকিউ লিখছি আন্দাজি, ওই এবারে দেখি যে আমার এমসিকিউর অনেক শব্দগুলো হুবহু বই কপি পেস্ট করে দিছে। কারণ তারাও কিন্তু বোঝে যে কোনটা মানসম্মত কিংবা কি। হয়তো আমার বই মার্কেট পায় না, সেটা আলাদা বিষয়, কারণ হ্যাঁ, আমার আচরণে সবাই পছন্দ করে না, কারণ কাউকে ছাড় দেয় না তো। কারণটা হলো কি জন্য হ্যাঁ, কথাটা বলছি আমি, তোমরা ইন্সপেক্টরশিপ গাইড দেখবে, এটা তোমাদের জন্য। আমি এই যে এটা জুডিশিয়াল পরীক্ষার আর একটা বই, আইনের সহজ পাঠ। এখানে লিখিত, এটা লিখিতের জন্য। এখানে প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, ইন্সপেক্টরশিপে আসে। কারণ কি, যারা প্রশ্ন করেন তারা অনেক ক্ষেত্রে লয়ের স্টুডেন্ট। তারা কখনো তোমার আমার এই 1.5 টাকা দামের গাইড অনুসরণ করেন না। তারা ওই লয়ের যে পরীক্ষা হয়, অর্থাৎ জুডিশিয়াল এবং আহ বারের যে নিবন্ধনের পরীক্ষা হয়, তাদের গুলো অনুসরণ করেন। এই জন্য তোমাদেরকে আমি বলছি, সব সময় ইন্সপেক্টরশিপের প্রশ্নগুলা তোমরা আলোচনা করবা। কারণ তুমি দেখো, আমাকে দেখাও বিগত 20 বছর যে প্রশ্নগুলো ইন্সপেক্টরশিপে আসছে, কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর, হুবহু একই প্রশ্ন আসছে। আমাকে দেখাও যে না, আলাদা আলাদা আসছে। ইন্সপেক্টরের জন্য এত বড়, তোমার জন্য এতটুকু, তা কিন্তু না। ইন্সপেক্টরের জন্য যতটুকু, তোমার জন্য অতটুকু। কিন্তু ইন্সপেক্টরের জন্য প্রশ্নের সংখ্যাগুলো অনেক। হ্যাঁ, দু একটা লাইন তো আলাদা হবে, যেগুলো তোমাদের পড়ানো হয় না। কাজে কাজে ইন্সপেক্টরশিপের গাইড বা আমি যে বইটা লিখছি, এটা বিশেষ করে বিবিধ প্রশ্নগুলো পড়বা, আর কিছু পড়া লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না। আজকে বললাম, তোমরা আমাকে উত্তর দিও। আমি সেদিন বলছিলাম কথাটা, যে যেখান থেকে আমি আলোচনা শুরু করেছি এর মধ্যে আসবে, গল্প শেষ। তাহলে আমরা কি বললাম, যে এখানে প্রশ্ন আসলো, সারা দুনিয়া গাওয়ার পরে বললো যে মেয়েটার বয়স প্রমাণের জন্য তদন্তকারী কর্মকর্তা এসে তাকে, আমরা নিজেরাও এগুলো সহজ উত্তর দিতে পারতাম, কিন্তু এত শর্ট লেখি, নাম্বার দিবে কোথায় তোমাকে? সঠিকটাই ভালো করে লিখতে হবে। আমরা যদি এখন প্রশ্নে চলে আসি, সাইবার নিরাপত্তা আইন 2023, অনেকে বই কেনে নাই, সবাই নিয়ে গেছে ডিজিটাল। সাইবার নিরাপত্তা আইনে কি আসছে? প্রশ্নটা এবারও পরীক্ষায় আসছে। একটা অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধ সংগঠিত হইবার পর তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার দায় দায়িত্ব আলোচনা করুন। দুষ্ট লোকেরা কি করছে, ওখানে পুলিশ এনে তেজ ধারা, ওর বলে কর্তব্য, এটা পিআরবি 118 দিয়ে থুয়ে দিছে। সাইবার নিরাপত্তা আইন, আগে ডিজিটাল নিরাপত্তা আইন যখন ছিল, সেখানে ছিল 41 ধারায় তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব বা কি কি দায়িত্ব পালন করতে পারবেন। সাইবার নিরাপত্তা আইনে সেটা 40 ধারায় চলে আসছে। আপনি যদি বই না কেনেন, আপনি যতই লেখেন না কেন, আপনাকে নাম্বার দিবে না। আর এই কর্তৃপক্ষ পাগলও হতে পারে, কিছু কিছু আছে দুষ্ট প্রকৃতির লোক। তা না হলে যে আইনটাকে বাতিল করা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, সেটা এখন কেন দিবে প্রশ্নের মধ্যে? তোমাদের এমসিকিউ তে ডিজিটাল নিরাপত্তা আসছে না? আমাদের আজ জি জি স্যার। স্যার, জি স্যার, ডিজিটাল যেখানে ডিজিটাল আছে। আমার, শোনো আমি কথা বলি, আজকে জনৈক একজন অনেক বড় সিনিয়র কর্মকর্তা দূর থেকে, অনেক দূরে আছেন, বর্তমান পরিস্থিতির কারণে ফোন দিয়েছেন, জাহাঙ্গীর আমি কিন্তু আপনার ক্লাস প্রায় দেখি। স্যার আপনি দেখেন মানে? মানে আপনার ক্লাস ভাল লাগে, আপনি কাউকে ছাড় দেন না। আমি বলছি, স্যারের বিষয় না, আমরা জানি না। কই, আসলে আমরা এই বিষয়গুলো বুঝতাম না। বুঝবেন কেমনে? আপনি এসপি হয়েছেন, আরো সাহেব আমাকে চালায় নিয়েন, আরআই সাহেব আমাকে চালায় নিয়েন, হ্যাঁ, হেড অ্যাসিস্ট্যান্ট সাহেব আমাকে চালায় নিয়েন, আপনি নিজে কিছু শিখেন নাই, আরো যা আনছে লিখে দিয়ে গেছে, ডট 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 করে। শিখবেন কি? আইনের সত্যটা আপনি দেখেন, আইনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়।
কি যেন কথাটা আমি বলছি, যে আমাদের বই যদি কেউ না পড়ে সে সঠিকটা লিখতে পারবে না। তাহলে এই সাইবার নিরাপত্তা আইনের যে প্রশ্নটি আসছে, তো সাইবার নিরাপত্তা আইন 2023, ডিজিটাল নিরাপত্তা আইন 2023-এর মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। তা আমি কেন পরীক্ষার্থীদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের প্রশ্ন দেব? আর আমাদের অনেক পুলিশ সদস্য যারা পরীক্ষার্থী সাক্ষ্য আইনও কেনে নাই, নারী নির্যাতন আপগ্রেড কিনে নাই, নারী নির্যাতনে যে 32-এর ক, ধর্ষ ধর্ষিতা বলা যাবে না, ধর্ষণের শিকার বলতে হবে, এই যে শব্দগুলো উচ্চারণ, এগুলো বই না কিনলে বোঝা যাবে না। এখন তাই বলে কি বারে বারে তুমি বই কিনবা? তাহলে বইয়ের তো গোডাউন হয়ে যাবে। প্রতি বছর কিছু না কিছু ভাষা পরিবর্তনই হয়। এই জন্য আমি যে কথাটা বলছি এটা একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার যে বিষয়টি এখানে আছে, তদন্তকারী দায়িত্ব, সাইবার নিরাপত্তা আইনে কি কি দায়িত্ব পালন করবেন, সাইবার নিরাপত্তা আইনের 40 ধারায় আছে সেখানে। আগে কিন্তু 41 ছিল, এখন তুমি তো ডানের মাথায় লিখে দিয়ে গেছো, কি তাই নাকি? জি স্যার। জি যেমন স্যার। যেমন তোমাদের একটা প্রশ্ন আসছিল 75,000 টাকা পর্যন্ত আগে জরিমানা করা যাবে, এখন মানে 3 লক্ষ টাকা ভরতে করছে। জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার, সেই পড়ে গেছে। তা যে বই কিনে নেয় সে তো 75 নিয়ে লাফ আছে, আমিও তো 75 কথা কই, পরে আমি দেখি না, আরে আপগ্রেডে দেখি তাই। তো এইগুলো এখন তুমি কি বললেই হবে স্যার এখন তো ডিজিটাল বাদ স্যার, এই ডিজিটালের আইন স্যার আমরা মুখস্থ করি নাই বা পড়ি নাই? তোমারটাই বৈধ, তুমি তো চ্যালেঞ্জ করো, পরীক্ষা আবার নিতে হবে, কিন্তু তোমার কথা শুনবে কে ওখানে? কাজে তো এই জন্য বললাম আর কি অনেকগুলো স্যারকে। আমরা প্রশ্নে চলে আসি। অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং অভিযুক্ত দুজন অপরাধীর ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে কিনা আলোচনা করি। অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং অভিযুক্ত দুজন অপরাধী ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে কিনা আলোচনা করুন। এটা প্যানেল কোডের 38 ধারার প্রশ্ন। 38 ধারায় কথাটা লেখা আছে। আমরা চলে আসি। আবার দেখো আমাদের ভুল কোথায় আসছে। ঈদের সময় গরুর হাটে ডিউটিরত অবস্থায় টহল টিমের সাব ইন্সপেক্টর জালনোট সহ, দেখো, ঈদের সময় গরুর হাটে ডিউটিরত টহল টিমের সামনে জনগণ এক ব্যক্তিকে জালনোট সহ আটক করে টিম ইনচার্জের নিকট হস্তান্তর করেন। এক্ষেত্রে টিম ইনচার্জের করণীয় কি? এখন কি বলবো কথাটা? তুমি একটা হাটে ডিউটি করতেছো, জনসাধারণ জালনোট সহ একজন ব্যক্তিকে ধরে তোমার নিকট সোপর্দ করেছে, তোমার করণীয় কি? লাভ দিয়া ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, সিজ করবো, এ করবো, সে করবো না। প্রশ্নটা হলো পিআরবি 253, পিআরবি 253 প্রশ্ন, আর তুমি 253-তে না গিয়ে লাভ দিয়ে অন্য জায়গায় চলে গেছো। তার মানে কি তোমার বোঝার ভুল? কারণ পিআরবি 253 আমরা তো সচরাচর পড়ি না, হ্যাঁ প্রয়োজন নাই তাই পড়ি না, কিন্তু এবার তো প্রশ্ন আসছে ইন্সপেক্টরশিপে যে আপনি একজন টহল দলের ইনচার্জ, জনসাধারণ গরুর হাট এলাকায় জাল নোট সহ ধৃত করে কোনো ব্যক্তিকে আপনার নিকট হস্তান্তর করলে আপনার করণীয় কি? এই জন্যই পিআরবি 253-তে কি বলা আছে দেখো, কাহারও নিকট হতে জাল নোট পাওয়া গেলে উহার সূত্র ধরে তদন্ত আরম্ভ করিতে হইবে এবং এই মুদ্রা অফিসারের নিকট পাঠাতে হবে এবং একটি কপি অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নিকট প্রেরণ করতে হবে। এরপর কি করবেন? আপনি যে সিজ করলেন, টাকার মান, ধারাবাহিক নম্বর, টাকাটা পুরাতন, কিভাবে তৈরি করা হয়েছে, কোথায় পাওয়া গিয়েছে, কোন দিন পাওয়া গিয়েছে, সেটা হাতে তৈরি না মেশিনে তৈরি। আমরা এই কথাগুলো না লিখে আমরা কি লিখতেছি, ওই যে 489 ক, জাল নোট পাওয়া গেলে কি করতে হবে, লেখে থুয়ে মামলা রেকর্ড করে দিয়েছি। এটা কোনো কথা হইলো? অর্থাৎ বুঝতে হবে প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে। আচ্ছা, প্রশ্ন আসছে রাতের বেলায়, রাতের বেলায় ইন্সপেক্টরশিপের প্রশ্ন, রাতের বেলায় ক নামক ব্যক্তি, দেখো প্রশ্ন কত সুন্দর, মানে আমি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু মনে রাখবা। প্রশ্ন খুব সহজ কিন্তু তোমার বুঝতে কঠিন হবে। কিরকম দেখো, তারা একেবারে সহজ। ক
ক নামক ব্যক্তি রাত্রিকালে খনামর খনামক ব্যক্তির বাড়িতে চুরি করতে প্রবেশ করেন এবং চুরিতে বাধাপ্রাপ্ত হয়ে ক্ষয়ের স্ত্রীকে ধর্ষণ করেন। এ ধরনের ঘটনায় মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। ডাইরেক্ট তো বলতো নারী ও শিশু নির্যাতন দমন আইনের তদন্ত পদ্ধতি আলোচনা করুন, ডাইরেক্ট বলতে পারতো না কি আইনুল? জি স্যার। আর এখানে কিন্তু তোমাকে বলে নাই কোন ধারায় মামলা রেকর্ড করবা, চুরির মামলা কি হবে তা কিন্তু বলে নাই। কারণ পেনাল কোডে চুরি করতে গেছে এটা একটা অপরাধ কিন্তু হয়েছে, পেনাল তো তদন্ত পদ্ধতি নাই, আছে নাকি? না স্যার নাই। পেনাল কোডের মামলা রুজুকৃত মামলার কি নির্দিষ্ট কোনো তদন্ত পদ্ধতির কোনো ধারা আছে আইনুল? ফারুক আছে? না নাই স্যার। স্যার নাই। না স্যার। তাহলে আমাদের কি বুঝতে হবে? বুঝতে হবে যে এখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের রুজুকৃত মামলার তদন্ত পদ্ধতি আমার কাছে জানা। প্রশ্ন কি হলো? একজন চোর একটা বাড়িতে সিঁদুর চুরি করার জন্য প্রবেশ করলো। চুরির সময় গৃহকর্ত্রী চোরকে দেখে চিৎকার দিলে চুরি করতে বাধাপ্রাপ্ত হওয়ার পর চোর ক্ষিপ্ত হয়ে গৃহকর্তাকে ধর্ষণ করেন এবং সংশ্লিষ্ট আইনের আলোকে মামলা তদন্তের ধাপ সমূহ আলোচনা করুন, অর্থাৎ তদন্ত পদ্ধতি আলোচনা করুন। ইন্সপেক্টরশিপের প্রশ্ন, তার মানে কি তোমার মাথার মগজটাকে ক্লিয়ার করতে হবে। তুমি হুট করে লাফ দিয়ে বললা এই ধারায় মামলা নেব, এ করবো সে করব, যারা জানে তারা কখনো কিছু বলবে না, না জানা আলারা এটাই করবে। তাহলে আমরা কি? স্যার হ্যাঁ বলো। স্যার গান পাউডার কি সন্ত্রাস দমন আইনে যাবে না বিস্ফোরক দ্রব্য আইনে যাবে? বিস্ফোরক হবে গান পাউডার। বিস্ফোরক দ্রব্য না? অনেকগুলো হয়েছে, আমরা এগুলো গান পাউডারটা তোমাদের কিচ্ছু আসবে না, এগুলো চিন্তাই করবে না, তোমরা চিন্তাই করবে না, এগুলা কোনো পেঁচাইলে কোনো প্রশ্ন নাই যে ভাবি আসলো, ভাবির পেটের বাচ্চা লাথি মারলো, বাচ্চা নষ্ট হয়ে গেল, কেউ আসবে না। তুমি জেনে রাখবা আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কিত, দেহ সম্পত্তি রক্ষা সম্পর্কিত এবং প্ররোচনা, জেনে রাখো প্ররোচনার সহায়তা, বুঝতে পারছো? সাধ্য আইন তুমি এখান থেকে পাবা, এর বাইরে পাবা না। তুমি দেখো এগুলো আসছে কেন এমসিকিউতে, ঠিক কথাগুলা বলছিলাম আমি কি আইনুল? সঠিক স্যার। Yes, স্যার। আমি ওদেরকে বলছি যে এমসিকিউ এবার পড়াবো না, মাত্র 5 দিন না 7 দিন পড়াইছি, বলছি যে শোনো আমি পড়াবো, 30 পাইলে তো পাস, তোমরা 30 পেয়ে যাবা। তোমরা এমসিকিউ রেকর্ড গুলো শুনে দেখো, ওই কথাগুলো আলোচনা করা হয়েছে। 2-4টা তো যাবেই, কারণ সব তো আমি শিয়াল পণ্ডিত না, কিন্তু নিজের ধারণা আছে। তোমার এখনো প্রশ্ন আসবে আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কিত, বেআইনি জনতা ছত্রভঙ্গ, এরপরে কি আসবে, সামরিক শক্তি আহ্বান, সান্ধ্য আইন, এগুলো তোমাদের প্রশ্ন আসবে। প্ররোচনা, প্ররোচনাদাতার উপস্থিতি, বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার, বিনা উস্কানিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার, এগুলো তোমাদের প্রশ্ন আসবে এবং এটা নিয়ে তোমরা প্রস্তুত থাকো। এই যে কথাটা বললাম আজকে, এই স্যার রুহুল, সকালে স্যার একটু পড়ায়েন স্যার কালকে এইগুলো স্যার, মানে খালি শর্টে পড়ায়েন স্যার, শর্টে ওরা তোমার ধারাগুলো। না, ওরা আবার পরীক্ষা তোমার তো আর পরীক্ষা আমার বসে। তো স্যার পরীক্ষা স্যার পরশুদিন 27 তারিখে স্যার, কাল দিন পরে পরীক্ষা স্যার, পরশুদিন। তুমি তো পড়লাই না, কি করবো, কত বুড়া বয়সে যদি এখন আমার ব্যাটসম্যানটা পাশ করে বসে আছে। যাও আমরা সর্বশেষ আলোচনা করি। স্যার তদন্ত পদ্ধতি বুঝতে পারি নাই স্যার, এই যে যেটা বললেন যে গৃহকর্তারে 18 দর্শন ধারায় আছে করলো নারী স্যার। ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্ত পদ্ধতি, আসামি হাতে নাতে ধৃত হলে এতদিন, আসামি পলাতক থাকলে এতদিন, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। এগুলো বুঝো, এখন তো আর বকা দিতে পারবো না, চাকরি বাকরি নাই, বোঝো না? যাক, সর্বশেষ আমরা যেটা আলোচনা করি যে ক্রোককৃত কোনো সম্পত্তি, ক্রোককৃত কোনো সম্পত্তির মালিক যদি, ক্রোককৃত কোনো সম্পত্তির মালিক যদি স্বেচ্ছায় আদালতে হাজির হয়, সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? এটা কিন্তু অনেকে জানে না, এটা 89 ধারার প্রশ্ন।
সিআরপিসির 89 ধারার প্রশ্ন। শোনো, প্রশ্নের মধ্যে পিআরবি দিতে হবে না হবে এটা আমরা নিজেরাই বলে দেবো। সকল ক্ষেত্রে পিআরবি নয়। আচ্ছা, এই প্রশ্নটা বিষয় না। দেখো, আরেকটা সর্বশেষ আমি যেটা আলোচনা করব আজকে আর না, সর্বশেষ আলোচনাটা পুলিশ অফিসার কর্তৃক। দেখো এখানে কত বড় ভুল প্রশ্ন আসছে। পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির দ্বারা একটা একটা সেকেন্ড, আমাদের ভুলগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম, অর্থাৎ পুলিশ অফিসার যে ব্যক্তিটাকে গ্রেপ্তার করেছেন সে ব্যক্তিটা কি পদ্ধতিতে তাকে আপনি থানা থেকে ছেড়ে দিবেন। এটি শুধুমাত্র 63 ধারার প্রশ্ন। আমার এখানে কি জামিনের কথা আছে? কি রোল আলমগীর? না স্যার, মুসলেখার কথা বলা না হয়েছে না, স্যার। আমার প্রশ্নে বলা আছে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম। সিআরপিসি 63 ধারায় স্পষ্ট করে উল্লেখ করা আছে। আমাদের মাস্টার সাহেবরা এখানে 63 তো দিছে দিছে, 169, 496, 497, 57 দিয়ে ভর্তি করে রাখছে। ভুলটা কার? কি বলা আছে 63 ধারায়? যাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করেছে সেই ব্যক্তিটাকে মুচলেকা যদি সম্পাদন না করে তাকে ছেড়ে দেওয়া যাবে না। আদালতের নির্দেশ ছাড়া ছেড়ে দেওয়া যাবে না। জামিন নামা ছাড়া আপনি থানা থেকে ছাড়তে পারবেন না। 63 ধারার জামিন নামা বলে নাই আপনি জামিন দিবেন। আর এই প্রশ্নটায় আমরা কি করছি, সিআরপিসির 169 দিছি, 496 দিছি, 497 দিছি। তাহলে ভুলটা কার? সহজ প্রশ্ন কিন্তু, ছোট প্রশ্নে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে স্যার। তাহলে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম মনে করতে হবে সিআরপিসির 63 ধারার উত্তর। সিআরপিসির 63 ধারার উত্তর। আরেকটা বিষয় খেয়াল রাখো, এটা তোমাদেরও হয়তো আসতে পারে, যে আহ, সদাচরণের মুচলেকা এবং শান্তি রক্ষার মুচলেকা, কোন কোন ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা দেওয়ার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়, এটা এরকম গুরুত্বপূর্ণ না? আচ্ছা, আমরা দেখো, এই যে প্রশ্ন কি বুঝবা, প্রশ্নগুলোকে বোঝো। কেন এই আমি বারবার করে কথা বলি যে আমি সিনেমা স্টাইলের প্রশ্ন তৈরি করি। দেখো তুমি কি লেখা আছে, একজন মহিলা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা, সে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন ময়না তদন্ত ব্যতীত মৃতদেহটি হস্তান্তরের জন্য ডিএমপির শাহবাগ থানায় আবেদন করেন। দ্রুত সময়ের মধ্যে আইনগত পদ্ধতি অনুসরণ করে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তরের জন্য কি কি করণীয় তা উল্লেখ করুন। এটা কোনো প্রশ্ন হলো? যে সরাসরি বলতো যে পুলিশ কি বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারে, সবাই তো বুঝতাম। ঠিক প্রশ্ন এরকমই হবে, খুব সহজ প্রশ্ন, কিন্তু সব নোয়া খেললে আলমগীরের মতো প্যাস। তার মানে কি বললো, একজন নারী, তিনি কারেন্টের শর্ট খেয়ে হাসপাতালে আসছেন। কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তার আত্মীয় স্বজন বলতেছে যে এই মৃতদেহটা আমরা বিনা ময়না তদন্তে নিতে চাই। শাহবাগ থানা, আপনারা আমাকে সাহায্য করেন। শাহবাগ থানা যে এই মৃতদেহটা হস্তান্তর করতে পারবেন, আইনগত যদি অধিকার না থাকে তাহলে তো তারা হস্তান্তর করতে পারবেন না। কি আমার কথা ঠিক আছে? সঠিক জি স্যার। স্যার। এখন আমরা যদি দেখি পিআরবি 299 বলা আছে, পুলিশের আওতাধীন এলাকায় কোনো আঘাতের কারণে কোনো হাসপাতালে কেউ মারা গেলে নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে। মারাত্মকভাবে আহত এমন কোন লোককে মফস্বল থানা হতে শহর তাহার আশপাশ কোনো হাসপাতালে প্রেরণ করা হলে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সহ আহত হইবার ঘটনা প্রমাণ করিতে পারে এমন সাক্ষ্যের নাম ঠিকানা
ইত্যাদি একটি নোট বাংলায় সংশ্লিষ্ট থানা হতে হাসপাতালটি যে এলাকায় অবস্থিত সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাতে হবে। অর্থাৎ রংপুর থেকে একটা আসামি, দুঃখিত, রংপুর ব্যক্তি ভিকটিম ঢাকাতে চিকিৎসার জন্য আসছেন, অবশ্যই রংপুরের থানার থেকে ওই ভিকটিম সম্পর্কে এই হাসপাতালটা যে থানায় তাকে অবহিত করতে হবে, এটাই এখানে বলেছে। আহত ব্যক্তি মারা গেলে তার মৃতদেহটি পোস্টমর্টম করিবার সময় মৃতদেহ শনাক্ত করিবার জন্য আহত ব্যক্তিকে কোনো আত্মীয় স্বজন বা তার সংশ্লিষ্ট থানার একজন কনস্টেবলকে হাসপাতাল বা পার্শ্ববর্তী এলাকায় থাকিতে হইবে। মৃত্যুর কারণ সঠিক নির্ণয় করিবার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ করবেন। এরপরে বলা আছে সিআরপিসি 174-3 ধারায় উল্লেখ করা আছে যে মৃতদেহটি তিনি শ্রোতাল প্রতিবেদন প্রস্তুত করেছেন এই ব্যক্তির মৃত্যু নিয়ে যদি কোনো সন্দেহ না থাকে, সেক্ষেত্রে বা মৃতদেহটি পোস্টমর্টম করলে তেমন কোনো ফল পাওয়া যাইবে না, সেক্ষেত্রে কি করতে পারেন, এই মৃতদেহটি পোস্টমর্টম ব্যতীতই হস্তান্তরের আদেশ দিতে পারেন। তাই বলে পুলিশ বলতে পারবে না যে তোমরা নিয়ে যা এটা কবর দিয়ে দাও। আমার কথা কি বুঝতে পারছো? আলোচ্য প্রশ্নে শাহবাগ থানা কর্তৃপক্ষ সিআরপিসির 174-3 ধারা অনুসরণ করে এই মৃত ব্যক্তির মৃতদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করবেন। আমার কথা বুঝতে না বোঝা নাই? বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার। মেলা বেজে গেল, আরেকটা কয়জন আছে, আরেকটা পড়াইতে হবো। তো আজকে থাক, সকাল 7টায় ক্লাস আছে, সবাই চলে আসো। আমরা অবশ্যই, রুহুল যেহেতু বলছে যে স্যার ওইটা একটু আলোচনা করেন, কোনটা স্যার যেহেতু বর্তমান পরিস্থিতির বিষয়ে, ঠিক আছে রুহুলের কথা আমরা শুনবো। ঠিক আছে রুহুল? জি স্যার, একটু শর্টে আলোচনা করলে হবে স্যার, শুধু ধারাগুলা আর একটু শর্টে ওই তাইতেই বুঝবো স্যার। রেখে দিবা যা আছে কপালে, আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার একটু স্যার। কারো কিছু জি বলার স্যার। আছে? ফারুক, তুমি মেলা দিন পরে আসলা, কিছু বলবা? না স্যার, কিছু বলবেন না। তোমার অনেক স্যার আমার শোনো, স্যার ফারুক ভাই অনেকদিন যাবত দেখি না স্যার। না, ফারুকই অনলাইনে আমাকে নিয়ে এসছে, এবং আমি ওর মতো একজন ভালো মানুষ পাইছি বলে হয়তো এখনো 2-4টা লাল চা খাই। অনেকে পয়সা দেয় না, আমি অস্বীকার করি না, এখনো আমি খোঁজ দিলে অনেকের কাছে পাবো। না দেয় নাই, সে খাক। তো এটা ফারুকের অবদান। এই অবসরকালীন সময় 2-4-5 হাজার টাকা যেটাই পাই, এটা আমার অনেক কাজে লাগে। আমি উপকার করতে পারিনি তার। হ্যাঁ, বলো। ওই যে স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। কও। ক বলো। নামক এক ব্যক্তি হ্যাঁ, নিজ স্বার্থে খ নামক একজন পুলিশ কর্মকর্তাকে 1 লক্ষ টাকা ঘুষ প্রদান করিলে হ্যাঁ। উক্ত কর্মকর্তা তা গ্রহণ না করে ককে গ্রেপ্তার করেন। এক্ষেত্রে ক এর বিরুদ্ধে গৃহীত আইনগত ব্যবস্থা আলোচনা করুন। ঘুষ দেওয়া, কোন ঘুষ আইনে স্যার? এটা তো অপরাধ। কেন, এখন তো সব দুর্নীতি দমন কমিশনে চলে যাবে নাকি? না কোনটা আছে? 161 দুর্নীতি ধারা বলবা? কমিশন? হ্যাঁ। না স্যার, না, দুর্নীতি কমিশনে যাবে স্যার। হ্যাঁ, ঘুষ, ঠিক আছে। শোনো, বৈধ আয় ব্যতীত যত কিছুই ঘটনা আছে অর্থ সংশ্লিষ্ট সবগুলো সেখানে চলে যাবে। এ সমস্ত প্রশ্ন পড়ো না বাবা, এগুলো তোমাদের দরকার নেই। এই ফাও বিভিন্ন গ্রুপ আছে তো, বদরুল, করিম, রহিম, জনি টনি এগুলো নিয়ে প্রশ্ন দেয়, এগুলো মানে কি আর বোঝা যায়? আচ্ছা, আনারি হাতের লেখাটা বোঝা যায়। আর বলো, আর কার কাছে বলো। রুল। দাদি মারা গেলে এজাহারের অবস্থাটা স্যার, এটা আমি বুঝতে পারি নাই স্যার, তখন স্যার কথাটা বুঝতে পারি নাই স্যার। বাদী, মনে করো তোমার মামলার বাদী, তো বাদী মারা গেছে, মারা গেলে বাদীর এজাহারটা, মামলাটা কি হবে? মামলাটা কি বাদ হয়ে যাবে? না স্যার, সেই এজাহারটা প্রাসঙ্গিক কত ধারা স্যার, তারাটা বুঝতে পারি 32 নাই স্যার। ধারা, সাক্ষ্য আইনে 32 ধারায় প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে স্যার 32। তাহলে 57 ধারায় স্যার কি স্যার? 57 ধারাটা হলো, যে ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছে, মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর সে যদি না মারা গিয়ে বেঁচে যায়, বুঝতে পারছো? অর্থাৎ স্যার বুঝতে মৃত্যুকালীন না মারা গিয়ে বেঁচে যায়, তখন ওটা আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্যতা পায় না। সেটা
সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী এটা ব্যবহার করা যায় বা আদালতে প্রাসঙ্গিক হয়। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ধন্যবাদ স্যার। স্যার, হ্যাঁ, রমনা থানার সাব ইন্সপেক্টর নাইট ডিউটি করার কালে অনামা একটা নারী গ্রেপ্তার করলো, গার্মেন্টস কর্মী। পরে পতিতালয় হিসেবে চালান দিল, এটা কি অপরাধ? এটা এখানে শোনো, এখানে যেহেতু পুলিশ আইনের বিধানটা এখানে প্রযোজ্য না, এখানে তার বিষয়টি সরাসরি এটা হলো তার অযোগ্যতা, অযোগ্যতা হিসেবে গণ্য হবে। কারণ কেন, প্রশ্নেই বলা আছে গার্মেন্টস কর্মী, প্রশ্নে এটা ইঙ্গিত অলরেডি দেওয়াই আছে। ইঙ্গিত বাহী প্রশ্ন কাকে বলে? প্রশ্নকর্তা যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যে যে উত্তর, এই জি স্যার। প্রশ্নের মধ্যে তা তোমার প্রশ্নে তো বলা আছে গার্মেন্টস কর্মী, তা গার্মেন্টস কর্মীকে তুমি কিভাবে সন্দেহ করে? প্রশ্নে তো বলে দেওয়া আছে এখানে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। 220 মনে হয় না স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওটা 220 হবে নাকি স্যার? কোনো কিছু আইনের পরিপন্থী হিসেবে তো। বিষয় এখানে কিছুই না, এটা অযোগ্যতা। এই জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং নেওয়া যাবে। এখানে বেআইনি গ্রেপ্তারও হবে না, কারণ প্রশ্নে বলা নাই অসৎ উদ্দেশ্য হাসিল করিবার লক্ষ্যে, তা তো বলা নাই। বলা আছে তার অপরাধটা তো শনাক্ত করতে পারে না স্যার, আইনের পরিপন্থী হিসেবে কিছু গ্রেপ্তার লাগবে করতে না, বা এ সমস্ত অন্যায়। এ সমস্ত কোনো কথাই হবে না কোনো আইনের পরিপন্থী। কথাটা হলো সে অযোগ্যতার পরিচয় দিয়েছে, তার উচিত ছিল এই নারীটাকে গ্রেপ্তার না করা। ওটা মনে করতে হবে, ওই 220-এর কথাটি তখনই আসবে যদি সে স্বেচ্ছাকৃত ভাবে কাজটি করে। বুঝতে পারছো? গার্মেন্টস কর্মীকে সে পতিতা সন্দেহে প্রশ্ন আসছে, এসব প্রশ্ন আসছে যে আপনি রাত্রিকালীন টহল ডিউটি করতেছেন, একটা নারী দেখা পরে নারীটি বললো আমি দেহ ব্যবসা করি, তাহলে আপনার করণীয় কি? আপনি তাকে চালান দিবেন? কোন আইনে কোথায় আছে তাকে আমি গ্রেপ্তার করবেন? সিআরপিসির কোথায় বলা আছে যে যদি কোনো নারী কোনো পুরুষের সাথে রাস্তার সেক্স জাতীয় কিছু করে তাকে গ্রেপ্তার করতে পারবেন? তাহলে আপনার কাজ কি? এই নারীটার হেফাজত রক্ষা করা। ওই যে আমি অলরেডি ওই একটা খোলা চিঠি লিখতেছি ইন্সপেক্টর জেনারেল বরাবর, ফেসবুকে প্রতিদিন কন্টিনিউ লিখতে থাকবো। আজকে দুজন ডিআইজি স্যারকে জানালাম যে এটা লিখবো। কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9-এর 5 ধারা কেন শুধু পুলিশের জন্য থাকবে? কারণ নির্যাতন হেফাজতে মৃত্যু নিবারণ আইন, এই হেফাজতে মৃত্যু নিবারণ আইন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে র্যাবকে বোঝানো হয়েছে, বিডিআর অর্থাৎ বিভিন্ন সংস্থার লোকের কথা বলা হয়েছে। এখানে পুলিশ হেফাজতে কোনো নারী মৃত্যু হলে তা দুঃখিত, পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে তার দায়ভার ব্যর্থতার কথা শুধুমাত্র পুলিশ কথা সাথে থাকবে কেন? 1995 সনে ইয়াসমিন নামক একটা নারী ধর্ষিত হয়েছিল পুলিশ হেফাজতে, সেখানে অনেক পুলিশ সদস্য ফাঁসি হয়ে তাকে খালাস পেয়েছে, তখন এটা করা হয়েছিল। কিন্তু তখন তো ছিল না, এখন তো আলাদা যুগ, এটা পরিবর্তন করা দরকার। তার মানে এই ধারায় তো পুলিশকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, শুধুমাত্র পুলিশকে ছোট করা হচ্ছে। তো কথাটা হলো এরকমই যে প্রশ্ন যেখানে আসছে যে আপনি আপনাকে একজন নারীকে আপনি জিজ্ঞাসা করলেন, সে বললো যে আমি দেহ ব্যবসা করি, আপনি কি তাকে গ্রেফতার করতে পারেন? আইনে কোনো বিধান আছে কোন ধারায় গ্রেফতার করবেন? আপনি টুর্নামেন্টও করতে পারবেন না, টুর্নামেন্টের বিষয় আলাদা। যাই হোক, গল্প শেষ। আর কারো কিছু বলার থাকলে বলো, সময় নেই আমার। কালকে কথা হবে সকাল 7টায়, ঠিক আছে? রোল চলে আসে, ঠিক আছে? জি ধন্যবাদ স্যার, জি সবাইকে, জি স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, ভালো থাকো সবাই।